আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমে আপনাদের স্বাগতম। আচ্ছা, আমাকে খুঁজতেছে, একজন বলছে স্যার কই, আর দুইজন সালাম দিছে, লাবণ্য আর হচ্ছে মেহেরুন্নেসা, ওয়ালাইকুম আসসালাম। আর যে আমাকে খুঁজতেছে শান্তা আক্তার, এই যে আমি এখানে আপনাদের সামনে। হ্যাঁ, আমি বসেছিলাম, আপনাদের এই 28-29 জন জয়েন করছে, তো ভাবছিলাম যে আর দুই একজন জয়েন করুক, তারপরে ক্লাস শুরু করবো। তো আপনারা খোঁজাখুঁজি শুরু করছেন, তাই চলে আসলাম। আচ্ছা, আপনাদের সাথে মনে হয় এর আগেও আমার ক্লাস হয়েছে, যেহেতু আমাকে খুঁজতেছেন। ওয়ালাইকুম আসসালাম মাসুমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তো আমি তারপরেও অ্যাজ ইউজুয়াল ক্লাসে ঢোকার আগে আমার পরিচয় দিয়ে আমি শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ হোসেন। আমি বিশেষ তথ্য ক্যাডারে কর্মরত আছি 38 BCS থেকে। আর আমি পড়াশোনা করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে, যেটা এখন ট্রিপলি ডিপার্টমেন্ট। বিদ্যাবাড়িতে আছি সিনিয়র শিক্ষক বিজ্ঞান এবং আইসিটি হিসাবে। আপনারা একটু ছোট্ট করে আমাকে বলবেন। আচ্ছা, প্রথম ক্লাস, ওকে, সমস্যা নাই। প্রথম ক্লাস হলে দেখেন ক্লাস কেমন। আমি সব সময় বলি যে যারা আমার প্রথম ক্লাস করেন তারা আমার ক্লাস শেষে কমেন্ট করে যাবেন, সবাই কমেন্ট করে যাবেন। যে আমি বলি যে আপনাদের কাছ থেকে আমি শিখি। আপনারা যখন আমার গঠনমূলক সমালোচনা করবেন, আমি তখন আমার উন্নয়ন করতে পারবো। যে আমার এই জায়গায় পড়ানোর স্টাইলটা চেঞ্জ করতে হবে, হয়তো এইভাবে না এইভাবে পড়লে হবে। একজন একজন বললে আবার হবে না, তাই না? একজন বললে হবে না, কারণ একজনের ভালো নাও লাগতে পারে। যখন মেজরিটি পাবলিক বলবে তখন আমি বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা মনে হয় আমার হয়েছে কোনো জায়গায়। তো আমি তখন সেটা নিয়ে চিন্তা করবো। আচ্ছা, এখন আপনারা বলবেন আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমি ক্লাসে শুরু করব। হ্যাঁ, অনেকেই অনেক কিছু লিখতেছে, ঠিক আছে, ভেরি গুড। আমি একটু পড়াশোনা করব আর তার মাঝখানে কথা বলবো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে দেখতেও তো কোনো সমস্যাই নেই, না? বোর্ডও তো দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে আমাদের আজকে যে এই মানে ক্লাসের লেকচার লেকচার 2, ডেইলি সায়েন্স লেকচার 2, এটা আপনাদের রুটিনের সাথে টপিকস মিল আছে কিনা একটু দেখে নেন। কারণ অনেক সময় ভুলে ক্লাস চলে যায়, পরে আপনারা অনেক কিছু বলেন। আচ্ছা, সব ক্লিয়ার, টপিকসও মিল আছে, আমরা শুরু করি। তো আমরা আজকে আমাদের যে লেকচার 2 আছে সেখানে শব্দ এবং তরঙ্গ, শক্তি এবং এর প্রয়োগ, আলোক শক্তি এবং বিভিন্ন শক্তির রূপান্তর, বিভিন্ন শক্তির রূপান্তর, এইটা বোঝা আছে। পড়তে বসলে ঘুম আসে। হ্যাঁ, পড়তে বসলে ঘুম আসবে, তার কারণ হচ্ছে যে আপনার মস্তিষ্কের উপর প্রেসার পড়ে। আর আমাদের বডি সবসময় আরামে থাকতে চায়, রিল্যাক্সে থাকতে চায়, তাই না? এই যে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে বলে যে বসে, বসলে বলে যে শো, তার মানে কি? শুয়ে থাকলে রিল্যাক্স হয়। আমাদের বডি সব সময়ই রিল্যাক্স করতে চায়, আমাদের ব্রেন সব সময়ই রিল্যাক্স করতে চায়। তার চাই যে আমরা যেন রিল্যাক্সে থাকি। তো আমরা একটু মানে রিল্যাক্সে যদি না থাকতে চাই, তাহলে একটু কষ্ট করব, একটু মানে পড়াশোনাটা একটু ঘুমকে তাড়ায় তারপরে করব, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা যদি আপনাদের সাথে দ্বিতীয় ক্লাস হয়, 1 নাম্বার ক্লাস যদি আমি করে থাকি এবং আপনারা যদি আমার সাথে ওই ক্লাসটা করে থাকেন, সেই ক্লাসে কোনো ক্লাস রিলেটেড কোনো প্রবলেম যদি থাকে, তাহলে আপনারা একটু আমাকে জানান, আমি ওইটার উত্তর দেব। ক্লাস ক্লাস রিলেটেড প্রবলেম, আমি আবারও বলতেছি, ক্লাস রিলেটেড প্রবলেম, ক্লাসের বাইরে কথা বললে আমার একটু প্রবলেম হয়। ক্লাসের বাইরে কথা বললে আমার একটু প্রবলেম হয়, ঠিক আছে? ক্লাস রিলেটেড প্রবলেম যদি কিছু থাকে আপনারা বলেন। আচ্ছা, একজন হাত উঠাইছে, আপনার সাথে একটু কথা বলে নেই। 10-15 মিনিট কথা বলবো, দেখি আপনারা কি বলেন। মেহরুন্নিসা, বলেন আপনি। ওনার হাত নামায় দেন, নাহলে উনি ওখানেই থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কোশ্চেন। স্যার, প্রবলেম হচ্ছে সৌরকোষে ব্যবহৃত হয় কি, সিলিকন না ক্যাডমিয়াম? সিলিকন ব্যবহৃত হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আরেকজন আছেন, বলেন। লাবণ্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলেন আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, স্যার কোশ্চেন। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার জারণ বিজারণ টপিকটার উপরে। হ্যাঁ। তো এখানে আমাদের যে লেকচার শিট আছে, লেকচার শিটে দেওয়া আছে যে যদি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা টাইট্রেশন করার মাধ্যমে পরিমাণ নির্ণয় করা হয়, এই পদ্ধতিটা হচ্ছে আয়োডোমিতি। কিন্তু স্যার যদি কোনো প্রমাণ দ্রবণ দ্বারা যদি সরাসরি টাইট্রেশন করা হয়, সেটা তো স্যার আয়োডিমিতি হয়। আর যদি কোনো বিক্রিয়া দ্বারা আয়োডিন মুক্ত করে টাইট্রেশন করা হয়, তাহলে তাকে আয়োডোমিতি বলে। হুম। স্যার কোনটা সঠিক হবে? লেকচারে কি দেওয়া আছে? এত গভীরের কোশ্চেন কেন আসতেছে বলেন তো দেখি? আপনি প্রাইমারি নাকি অন্য কোনো লেকচার পড়তেছেন?
না স্যার, এখানে তো বইয়ে তো আয়োডোমিতি দেওয়া আছে, এই জন্য বলতেছিলাম যে স্যার এটা আয়োডিমিতি হবে নাকি আয়োডোমিতি হবে, অনেক সময় তো টাইপিং এর ভুল হয় তাই। টাইপিং এ ভুল হইতে পারে, এটা একটু আপনি মানে গুগলে সার্চ দিয়ে বা অন্য কোনো জায়গায় রাইট জিনিসটা দেখে নেবেন বানানটা কি। বানানটা আমারও সঠিক মনে নাই, কিন্তু জি। জি টাইপিং এ স্যার। মিস্টেক হইতে পারে, এটা 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 আসলে অনেক সময় হয়। বই তো অনেক অনেক পৃষ্ঠা থাকে, তো অনেক সময় প্রুফ রিড করলেও চোখে পড়ে না, ঠিক আছে। জি স্যার, আমি হচ্ছে কেমিস্ট্রি স্টুডেন্ট, তো মানে হ্যাঁ এই আমি বুঝতে পারছি, ভুলটা। আপনি যখন কোশ্চেনটা করছেন তখন আমি বুঝতে পারছি যে আপনি কেমিস্ট্রি স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে আপনি ভালো বুঝবেন। এটা একটু বইয়ে দেখে নেবেন যে এটার আসলে মানে বানানটা কি, ঠিক আছে, আচ্ছা স্যার। আইডোমিতি নাকি আপনি যেটা বলছেন সেটা। আচ্ছা এরপরে আচ্ছা। বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন নাই, তার মানে লাস্ট ক্লাস হয়তো আপনারা অনেক ভালো বুঝছেন। তাহলে আমি শুরু করি। শব্দ এবং তরঙ্গ, এই যে আবার একটা ভুল করছে, আমার যে লেকচার শিট সেটা এখানে দেয় নাই তো। আচ্ছা এখানে মেইল আছে, মেইলটা দেন তো। আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? বলেন, মেইল বলেন। এই আপনারা একটু কথা বলেন, আমি লেকচার শিটটা আপডেট করে নিই। বিদ্যাবাড়িতে কারো কোনো কোশ্চেন থাকলে হাত উঠান। এটা এটা যেন কত নাম্বার লেকচার? ডেইলি সায়েন্স, ডেইলি সায়েন্স 2। ওই যে বিড়াল মার্কা যে ওটা মিউট করেন, এই যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, মাঝে মধ্যে অনেকের ডিপলি প্রশ্ন দেখলে নিজেকে অনেক ছোট মনে হয় যে আমি না, এত কিছুই ছোট পারি না। মনে করার কিছু নাই, এই যে যিনি কথা বলতেছেন সম্ভবত শান্তা ইসলাম। এত হুম। ছোট মনে করার কিছু নাই, কারণ হচ্ছে যে আপনি প্রিপারেশন নিতেছেন হচ্ছে প্রাইমারির জন্য, প্রাইমারিতে এত ডিপ থেকে কোশ্চেন কখনোই হবে না, গ্যারান্টি। স্যার আমরা ঠিক তৃতীয়, আছে, আপনি কোন সাবজেক্টে পড়ছেন বলেন তো? আমি কমার্সে পড়ছিলাম, আচ্ছা তারপর আর্টস নিয়ে পড়ছি, আচ্ছা, কমার্সে পড়ছেন তারপরে আর্টস নিয়ে পড়ছেন, এখন আপনার যে ওই যে অর্থনীতি। হ্যাঁ ডেবিট ক্রেডিট হ্যান ত্যান আরো কি কি আছে, ওই হিসাব বিজ্ঞানের ভাষা, ওটা যদি আপনি বলেন আমি কিছুই বুঝবো না। আমার কাছে মনে হবে এই মেয়েটা কত ডিপে জানে, ঠিক আছে। এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই স্যার আপনি। আমরা তো ঢাকা বোর্ডে পরীক্ষা দিব স্যার, আমরা কি উম হ্যাঁ দেবো দেবো। ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা হয়ে যাবো? আমি এটা বলতে পারবো না, কারণ আমি বারবার একই কথা বলি যে আমি এইসব বিষয়ে সময় কম দিতে পারি। আমি ও, বিসিএস ক্যাডার, তো আমার অনেক কাজ থাকে, আমার কাজ চাকরি শেষে থাকে। আমি আপনাদের জন্য সময় বের করা আমার খুব কষ্ট হয়ে যায়। তাও মানে এমআইপি স্যার, আপনাদের এমডি স্যার, আমার শ্রদ্ধেয় স্যার, আমার স্যার আপনি তো ডিপার্টমেন্টের অনেক স্যার। ভালো ক্লাস নেন, হ্যাঁ দেখলে অনেক ভালো লাগে যে আমি তো কিছুই পারি না, স্যার কত সুন্দর করে বুঝাইতেছে। না ঠিক আছে,
এটা হলে তো বিপদ। আপনি স্যার একটু সাহস দেন। না না, এটাই আমি তো বললাম, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, দোয়া করবেন। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আরেকজন হাত উঠাইছেন, ওনাকে আমি দিতেছি, একটু ওয়েট করেন। এগুলা যন্ত্রণা ভালো লাগে না, প্রতিদিন এইসব। মিউট করেন তো, এটা এখানে একটা
আচ্ছা, কে যেন হাত উঠাইছিলেন, কিছু কথা বলবেন, সে হাত নামালেন কেন? আচ্ছা, মাকসুদা বলেন, মাকসুদা খাতুন এখন বলেন। আচ্ছা, মৌসুমী বলছে মিলে না, পুরোপুরি কিছুটা মিল আছে, কি কি কিছুটা মিল আছে বলেন। লেকচার টু, টু ঠিক আছে না? এই এই মাকসুদা খাতুন, আপনি কথা বলবেন? আপনাকে আনমিউট করার জন্য ইয়ে করছি, তো ওনারা নাই মনে হয়। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন আছে? এই আপনি এটা তাড়াতাড়ি আপলোড করেন তো, অনেক সময় চলে গেছে। মেহেরুন্নেসা আবার হাত উঠাইছে। মাউস কি আপনি ইউজ করতেছেন? এত কিছু, দুইবার করে লেকচার শিটটা পাঠাইলাম, তারপরেও এটা ভুল করছে। আহ, ভালো লাগে না এসব। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, পেন ড্রাইভে কই। এই মেহরুন বলেন আপনি, মেহরুন নিসা কি বলবেন বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে চৌম্বক আবেশ প্রকাশ করা হয় যে এককে তার নাম কি, ওয়েবার না টেসলা? চুম্বক, আবেশ প্রকাশ করা হয় কোন এককে? চুম্বক আবেশের কি, আবেশের তো একটা মানে প্রাবল্য বা মান বা কিছু একটা আছে। স্যার কিছু নাই, প্রশ্নটা এমনই, চৌম্বক আবেশ প্রকাশ করা হয় যে এককে তার নাম এটা ওয়েবার। কোশ্চেনটা একটু অসম্পূর্ণ, তো আমি এটার উত্তর এই জন্য দিতে পারবো না, কারণ চুম্বক আবেশের দুইটা জিনিস আছে, এটা প্রাবল্য, প্রাবল্য মানে হচ্ছে চুম্বক আবেশের একটা বল, এরকম হলে কোশ্চেনই ভুল হবে। ঠিক আছে, কারণ আপনি গুগলেও সার্চ দিতে পারেন চুম্বক আবেশের একক, চুম্বক আবেশের চুম্বক প্রাবল্য বল কিছু একটা আছে, এরকম একটা কিছু থাকবে। আমি আমি হয়তো কোশ্চেনটা আপনি সেন্ড করে দিয়েন, আমি পরে আপনাকে উত্তর দিয়ে দেবো, মানে আমি কোশ্চেনটা ইয়াতে চ্যাট বক্সে সেন্ড করে দিয়েন বা ছবি উঠে পাঠিয়ে দিন বিদ্যাবাড়ির সাইটে, ওরা উত্তর দিয়ে দিবে। তাহলে কোশ্চেনটা আমার কাছে আনক্লিয়ার লাগতেছে। আচ্ছা, আমি এখন শুরু করি, হ্যাঁ। স্যার আমার আসসালামু আলাইকুম। আবার কে? স্যার আমি অনেক আগে হাত তুলছিলাম। হ্যাঁ বলেন, মাকসুদা স্যার খাতুন বলেন। স্যার বলতেছি স্যার আমাদের পড়ানোর পাশাপাশি কিছু কিছু নোট করে দিতেন স্যার, ভালো হতো স্যার, আমরা লিখে নিতাম। লিখবেন আমার ক্লাস শেষে আরেকবার দেখে তারপরে লিখবেন, কারণ একসাথে যদি আপনি লেখেন আর আমি যদি বুঝাই তাহলে দুইটা কাজ একসাথে হবে না। আমি এই কারণে সবসময় বলি যে আপনি ক্লাসে লিখবেন না, ক্লাসে আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে আমি কি পড়াইতেছি। একটু কষ্ট করতে হবে, হ্যাঁ। আরেকবার একটু দেখে আপনি পজ দিয়ে আপনার মতো করে নোট করে নিতে পারবেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, সরি আপনাদের কিছু টাইম নষ্ট করার জন্য, সরি, কারণ আমার লেকচার শিটটা ঠিক মতো উঠছিল না, ও যারা অপারেটর তারা ভুল করছিল, তাই না? এই কারণে আমি একটু সরি, আপনাদের কাছে সরি, দোষটা আমার না, তারপরেও আমি সরি, কারণ এই লেকচার শিটে জিনিসটা একটু অন্যরকম করে দেওয়া আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে আমার তৈরি লেকচার শিট, এই জন্য অন্যরকম করে দেওয়া আছে, ওইভাবে পড়াইলে আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনাদের সুবিধার্থে একটু টাইম নিলাম, সরি। হ্যাঁ, পড়ার রাইট টাইমে শেষ হবে ইনশাল্লাহ, ভালোভাবে বোঝানো হবে এবং সব টপিকসই কাভার হবে, মাঝখানে আপনাদেরকে একটু লেট করালাম। আচ্ছা, এইটা হলো আমাদের আজকের আলোচনার টপিকস। তো প্রথম একটা কথা আছে এখানে, প্রথম দেখেন এই কোশ্চেনের উত্তরটা আপনারা দিবেন, আমি আসলে দেখে নেবো যে আপনারা কি ধরনের উত্তর দিতে পারেন। এই কোশ্চেনের উত্তরটা আপনারা দিবেন, আলট্রাসোনোগ্রাফি কি, আলট্রাসোনোগ্রাফি কি? আচ্ছা, অনেকেই বি বলতেছে, অনেকেই খ বলতেছে, সবাই একটু পার্টিসিপেট করি, হ্যাঁ, অনলাইন ক্লাস, তাতে কি,
ভুল হইলে একজন জানি না তাই বলে ভুল বলে উত্তর দেব না তা কিন্তু না। ভুল হলে সেটা পরবর্তীতে আর ভুল হবে না। আচ্ছা, এটা অনেকেই সঠিক উত্তর দিতেছে, সবাই সঠিক উত্তর দিতেছে, তাহলে এই কোশ্চেনের ব্যাখ্যায় আর আমি গেলাম না। তার মানে আমি ধরে নিলাম এটা আপনারা সবাই পারেন। তাহলে একটু আগাই। আচ্ছা, শব্দ ও তরঙ্গ। প্রথম কথা হচ্ছে শব্দ ও তরঙ্গ। এখানে কয়টা কথা বলা আছে, এখানে কয়টা কথা বলা আছে, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি এবং তথ্য স্থানান্তর করে, কিন্তু দেখেন কিন্তু কিন্তু কণাগুলো স্থানান্তরিত হয় না, তাকে তরঙ্গ বলে। তাহলে তরঙ্গ হইতে হলে প্রথম হলো তাকে পর্যায়বৃত্ত আন্দোলন হইতে হবে। সেকেন্ড কথা হচ্ছে জড় মাধ্যমের মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? এগুলো কিন্তু দেখেন আমি যেগুলো যেগুলো লাল মানে বক্স করতেছি সেগুলো আপনার ইম্পর্টেন্ট, এটা তরঙ্গের বৈশিষ্ট্য, এগুলো এগুলো হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তাকে শক্তি সঞ্চারিত করতে হবে, আবার তথ্য সঞ্চারিত করলেও হবে, শক্তি এবং তথ্য। কিন্তু মাধ্যমের কণাগুলা কি হবে, স্থানান্তরিত হবে না, একে তরঙ্গ বলে। তাই আমার প্রথমে বুঝতে হবে পর্যায়বৃত্ত আন্দোলনটা কি। প্রথমে আমার বুঝতে হবে কি পর্যায়বৃত্ত আন্দোলন কি। পর্যায়বৃত্ত আন্দোলনের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা বস্তু কোনো একটা কণার গতিপথ যদি এরকম হয় যে সে তার গতিপথের কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। ধরেন একটা ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা যখন ঘুরে, একটা ঘড়ির কাঁটা যদি এইভাবে ধরেন, এইভাবে এটা সেকেন্ডের কাঁটা, তাহলে এটা 11টা 12টা এইভাবে ঘুরে, তাহলে প্রতি মিনিটে সে কিন্তু এই 12টাকে একবার অতিক্রম করে, প্রতি মিনিটে একবার 12টার কাছে এসে আবার ঘুরে আবার। তাহলে পর্যায়বৃত্ত আন্দোলন হচ্ছে এটা, যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা গতিপথ, তার গতিপথ কি, ঘড়ির গতিপথটা কি বলেন তো, ওই চতুর্দিক দিয়ে ঘোরা, ওই ঘোরার 12টাকে সে একবার করে অতিক্রম করতেছে, আবার ঘোরার সময় একবার করে অতিক্রম করতেছে আসছে। এটা হলো পর্যায়বৃত্ত আন্দোলন। এখন একটা গাড়ির কথা চিন্তা করলেন, একটা গাড়ি সিরাজগঞ্জ থেকে ধরেন চলে গেল কক্সবাজার, তাই না? সে কিন্তু কক্সবাজার যাওয়ার থামবে, আবার পরের দিন সিরাজগঞ্জে আসবে, এই রোডেও না আসতে পারে, অন্য রোডেও যেতে পারে, ওর গতিতে পর্যায়বৃত্ত আন্দোলন হবে না। আমরা বাস্তব উদাহরণ যদি বলি, আমরা যদি বাস্তব উদাহরণ বলি, এরকম একটা স্ট্যান্ড, এরকম এখানে একটা সুতা দিয়ে এরকম একটা বল ঝুলাইলাম, এরকম একটা কি ঝুলাইলাম, বল ঝুলাইলাম, এটা একটা স্ট্যান্ড, এটাকে একটা এরকম স্ট্যান্ড। এই বলটাকে যদি আমরা একটু এইদিকে টেনে নিয়ে, এখান থেকে টেনে নিয়ে ছেড়ে দিই, এই বলটাকে যদি এখান থেকে টেনে নিয়ে ছেড়ে দিই, তাহলে বলটা কি হবে বলেন তো? সে একবার এখানে আসবে, তাই না, আবার এখানে যাবে, আবার এখানে আসবে, এরকম করে দুলবে না? এটা দোলক বলে, সরল দোলক বলে, দুলবে তো, তাই না? এই যে গতিপথের নির্দিষ্ট বিন্দুকে একবার একবার করে অতিক্রম করতেছে, এইটার নাম হচ্ছে কি, পর্যায়বৃত্ত আন্দোলন বা পর্যায়বৃত্ত গতি। আন্দোলন মানে হচ্ছে গতি বা মুভমেন্ট করা। আচ্ছা, তাহলে এই যে একদিকে সর্বোচ্চ এই দূরত্ব অতিক্রম করতেছে আর এইদিকে সর্বোচ্চ এই দূরত্ব অতিক্রম করতেছে, একটা পর্যায়বৃত্ত আন্দোলন যে সর্বোচ্চ দূরত্ব, এটাকে বলে বিস্তার। মানে বিস্তার মানে হচ্ছে সর্বোচ্চ যে বিন্দুতে সে পৌঁছায়, এটা হচ্ছে তার বিস্তার। আর দেখেন এই যে এখান থেকে ধরেন, এই জায়গায় থেকে ধরেন, এই জায়গায় থেকে যাত্রা শুরু করলো, এই এ পয়েন্ট থেকে এই, সরি এটা এ পয়েন্ট, এই বি পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করলো, বি থেকে এ তে গেল, এই বি থেকে এ তে গেল, আবার বি তে ফিরে আসলো, আবার বি তে ফিরে আসলো। এই যে একটা দোলন দিল, এটাকে পূর্ণ দোলন বলে, একটা দোলন বা একটা কম্পন বলে। একটা দোলন বা একটা দোলন দিল না, একটা দোল এখানে গেল আবার ফিরে আসলো, একে একটা দোলন বা একটা কম্পন বলে। এইটুকু মনে রাখলেই হবে। এরপরে আমি সামনে যাব, এই দুইটা জিনিস মনে রাখবেন। একটা হলো সে এখান থেকে এখানে যায় আবার ফিরে আসে, একে বলা হয় একটা দোলন। আর এইরকম যে একটা বস্তু যেটা বারবার একটা বস্তুকে বা একটা বিন্দুকে অতিক্রম করে, সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত আন্দোলন বা পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, তরঙ্গকে আবার দুই প্রকার ভাগ করছে, একটা হলো আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। এগুলা কি এখন না বুঝলেও হবে, কিছুক্ষণ পরেই আমরা এটা বুঝতে পারবো, কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারবো। এই যে একটু মিট করেন তো, হ্যালো।
এই যে পর্যায়বৃত্ত আন্দোলন, এই ছবিটা কি আপনারা বুঝতে পারছেন? এই ছবিটা কি হচ্ছে দেখেন, এটা একটা আমি যদি এখানে দেখি, এটা হচ্ছে আমাদের এয়ার, বাতাস। বাতাসকে আমরা এইভাবে কয়েকটা ভাগে ভাগ করছি, আর এইটাকে বলে সুর শলাকা। অর্থাৎ এটাকে বাড়ি দিয়ে এইভাবে ধরলে, এটাকে যদি বাড়ি দিয়ে এইভাবে ধরা হয় তাহলে এখানে শব্দ উৎপন্ন হয়। দেখেন এটা যখন এদিকে যায়, এই যে এখানে কিন্তু কি হইতেছে বলেন তো, এখানে চাপ পড়তেছে না, বাতাস প্রেসার হইতেছে, কম্প্রেস হইতেছে, বাতাস কি হইতেছে, চেপে যাচ্ছে। আর এইদিকে যদি চেপে যায়, এই বাতাসটা কি হইতেছে, ফাঁক হয়ে যাচ্ছে। তো আবার দেখেন এটা যখন চলে, তখন দেখেন এই যে এটা যখন চলে দেখেন, এই যে একটা এই প্রেসার, এই যে দেখেন এটা সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ। অর্থাৎ এখানে যদি আমি ছবিটা আঁকাই, তাহলে একটা কণা, এই যে এই লাইনটায় ধরেন এটা কণা, এ একবার একটু এইদিকে যায় আবার এদিকে যায়, যখন এটা নড়ে। আবার এই যে এখানেও তাই হয়, একটু এদিকে যায় এদিকে যায়। দেখেন এই যে বলতেছে যে একটা যে পর্যায়বৃত্ত আন্দোলন, এটা বারবার দুলতেছে, মানে পর্যায়বৃত্ত আন্দোলন। এই মাধ্যমের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করছে। এই কণাটা, মাধ্যমগুলো কিন্তু কাঁপাকাঁপি করতেছে, কিন্তু স্থান পরিবর্তন করতেছে না, এই কিন্তু এখানেই আছে। এটার মাধ্যমে এখানের একটা আন্দোলন এই জায়গায় চলে যেতেছে। এইগুলাই হচ্ছে তরঙ্গ, এইটাই হচ্ছে তরঙ্গ। আর এটা যেহেতু লম্বালম্বি, এটা লম্বালম্বি মুভমেন্ট করতেছে না, এই কণাগুলো লম্বিক ভাবে দুলতেছে না, একবার লম্বা ভাবে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এটাকে বলা হয় লাম্বিক তরঙ্গ বা লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, এইটা যদি নাও বুঝেন, আরো সামনে একটা উদাহরণ আছে, এই দেখেন লম্বিক তরঙ্গের উদাহরণ। দেখেন একটা স্পিকারকে যখন এইভাবে আমার শব্দ বাজে, স্পিকারের যে এখানে একটা পর্দা থাকে, সেই পর্দাটা কাঁপে না? আপনারা কখনো লাউড স্পিকারে হাত দিয়ে দেখেন, ওগুলো এইভাবে পর্দাটা কাঁপে। এই যে কাঁপাকাঁপি করতেছে, তাতে এয়ার মলিকুল গুলো দেখেন একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। কিন্তু এয়ার মলিকুল কিন্তু এখানকার মলিকুল কিন্তু এখানে যাচ্ছে না। এই বড় হয়ে গেল কেন? এই যে এখানকার যে বাতাসের মলিকুল, মলিকুল মানে হচ্ছে অণু, এই যে বাতাসের যে অণু, এই অণুটা কিন্তু এখানে যাচ্ছে না। এ শুধু কি করতেছে, এ শুধু মুভমেন্ট করতেছে। দেখেন এ শুধু মুভমেন্ট করতেছে। এই যে এরকম লম্বালম্বি মানে মুভমেন্ট করে যে তরঙ্গটা মুভমেন্ট করে, এটাকে লম্বিক তরঙ্গ বলে। এই শব্দ তরঙ্গ, আমরা যে শব্দ তৈরি করি, বাতাসের মধ্যে শব্দটা এইভাবে প্রেসার ক্রিয়েট করে, বাতাসের মধ্যে জোরে প্রেসার দেয়, এইভাবে শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এটা হচ্ছে আমার লম্বিক তরঙ্গ। আর এই যে দেখেন, এইটার উদাহরণ দেখলে আরো বুঝতে পারবেন। একটা স্প্রিংকে যদি টান দেন, টান দিয়ে দেখেন স্প্রিংকে যখন ছেড়ে দিয়েছেন, এই যে স্প্রিং সংকোচন সম্প্রসারণ করে এখানে চলে গেছে, এটা হচ্ছে লম্বিক তরঙ্গ। আর একটা স্প্রিংকে যদি আপনি এইভাবে উপর দিক থেকে টান দেন, তাহলে স্প্রিংটা কি হয় দেখেন তো, স্প্রিংটা এই যে এইভাবে চলে গেছে, এই যে এইভাবে গেছে। তার মানে কি, এই জায়গায় যে একটা কণা ছিল, এটা যদি আমি একটু অন্য কালার দেই, এই জায়গায় যে একটা কণা ছিল, সেই কণাটা একবার উপরের দিকে উঠছে একবার নিচের দিকে যাচ্ছে, মানে লম্বার সাথে আড়াআড়ি ওঠানামা করছে। এই ধরনের তরঙ্গকে আর তরঙ্গ বলে। আর এই যে এখানে সংকোচন, এই যে প্রসারণ, এই যে সংকোচন, এখানকার যে স্প্রিং এর মানে এই মাথাটা, সেটা একবার এইদিকে গেছে একবার এদিকে গেছে। এই লম্বালম্বি যেটা মুভমেন্ট করে সেটাকে লম্বিক তরঙ্গ বলে, আর আড়াআড়ি যেটা মুভমেন্ট করে সেটাকে আর তরঙ্গ বলে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? না হলে আবার দেখাই, এই যে দেখেন এই যে লম্বালম্বি মুভ করতেছে, এটা হচ্ছে লম্বিক তরঙ্গ। আর এই যে এটা আড়াআড়ি মুভ করতেছে আর নিচেরটা লম্বালম্বি মুভ করতেছে, এটা লম্বিক তরঙ্গ। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, এই দেখেন পূর্ণ কম্পন বা স্পন্দনের কথা বলছিলাম না? একটা কণা 1 সেকেন্ডে যতগুলা কম্পন দেয় তাকে কম্পাঙ্ক বলে। অর্থাৎ একটা কণা 1 সেকেন্ডে যতবার, এই যে এই ধরেন এটা এ জায়গা, এটা বি জায়গা, আবার ধরেন উপর দিকে ধরলাম, এটা হচ্ছে এ জায়গা, এটা হচ্ছে বি জায়গা। তো লম্বিক তরঙ্গের ক্ষেত্রে এই কণাটা এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে 1 সেকেন্ডে যতবার আসে সেটা তার কম্পাঙ্ক। আর যদি এটা হয়, তাহলে যে কোনো একটা বিন্দু থেকে, এই বিন্দু থেকে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে যতবার যায়, 1 সেকেন্ডে যতবার যায়, সেটাকে তার কম্পাঙ্ক বলে। আর যদি মাঝখান থেকে ধরি, তাহলে ও এখান থেকে এখানে যাবে আবার এখানে যাবে আবার এখানে মাঝখানে ফিরে আসবে। অর্থাৎ তার গতিপথের এক বিন্দু থেকে আর এক বিন্দুতে ফিরে 1 সেকেন্ডে যতবার আসে, যতবার কাঁপাকাঁপি করে, এই যে যতবার আমি এরকম হাত নড়ালাম, 1 সেকেন্ডে যদি 2বার করি,
তাহলে এটার কম্পাঙ্ক 2, 1 সেকেন্ডে যদি 5 বার করি এটার কম্পাঙ্ক 5, 1 সেকেন্ডে যদি 5 লাখ বার করি এটার কম্পাঙ্ক 5 লাখ। ঠিক আছে, বোঝা গেছে কম্পাঙ্ক জিনিসটা কি? এজন্য আমি বলছি দোলনটা আপনি বুঝেন, আমার মনে হয় ক্লিয়ার। আর এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্স। কম্পাঙ্কের একক কি? হার্স, এখানে বলা আছে। এরপরে দেখেন এই যে লংগিটিউডিনাল ওয়েভ আর হচ্ছে কি, এটা হচ্ছে আর তরঙ্গ, এটা হলো ট্রান্সভার্স তরঙ্গ। ওয়েভলেন্থ, 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 ওয়েভলেন্থ জিনিসটা বুঝেন একটু। এটা যদি আমি এরকম লম্বা করি, দেখেন এই কণাটা, এই কণাটা, এই কণাটা কি করছে? এই কণাটা ধরেন মুভমেন্ট করতেছে না, কিন্তু ধরে নেন যে এখানকার থেকে সে এখানে গেছে আবার এখানে আসছে, তাই না? এখান থেকে সে এখানে গেছে আবার এখানে আসছে। আবার এখানকার যদি চিন্তা করি, নিচ থেকে উঠছে, উঠে আবার নিচে নামছে। আমি যদি এই পজিশনকে 0 ধরি আর এই পজিশনকে +1 ধরি, এই পজিশনকে -1 ধরি, তাহলে দেখেন এই কণাটা, এই কণাটা একবার একবার এই যে -1 থেকে 0 হয়েছে, 0 হয়ে আবার +1 এ গেছে, আবার এই -1 এ ফিরে আসছে। এটা তার একটা কম্পন না, একটা স্পন্দন না? আমি বলছি না একটা কম্পন বা একটা স্পন্দন, এক জায়গা থেকে এই যে -1 থেকে যাত্রা শুরু করছে আবার -1 এ ফিরে আসছে, এটা তার একটা স্পন্দন। এই এক স্পন্দন দিলে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওয়েভ লেন্থ বলে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য। এটা ক্লিয়ার? বোঝা গেছে? মাইনাস মানে একটা, একটা কণা যেখান থেকে যাত্রা শুরু করছে আবার ওখানে ফিরে আসছে, এটা একটা স্পন্দন। এক স্পন্দনে যে দূরত্ব অতিক্রম করছে সেটা তার ওয়েভলেন্থ। এখানে যদি হিসাব করি, এই যে একবার সংকোচন, একবার প্রসারণ, একবার সংকোচন, মানে সংকোচন থেকে প্রসারণে গিয়ে আবার সংকোচনে ফিরে আসছে, এই যে একটা স্পন্দন, পূর্ণ স্পন্দন দিছে, এটাতে যে দূরত্ব অতিক্রম করছে তরঙ্গটা, সেটা তার একটা ওয়েভলেন্থ, সেটা তার একটা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে এই যে এরকম উল্টা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ল্যামডা। এটা জাস্ট মনে রাখেন, এটাকে বলা হয় ল্যামডা। এটা বোঝা যাচ্ছে? আমি যে বললাম এটা পূর্ণ স্পন্দন কি, কম্পাঙ্ক কি, ওয়েভলেন্থ কি, এটা বুঝতে পারছেন কিনা? একটা তরঙ্গ বোঝার জন্য এই তিনটা বেসিক জিনিস আপনার লাগবে। ক্লিয়ার কিনা বলেন? একটা কণা একটা জায়গা থেকে যাওয়া, এই যে এই আমার হাতটা এখান থেকে এখানে গেল আবার এখানে ফিরে আসলো, এই দূরত্বকে বলা হয় একটা স্পন্দন। 1 সেকেন্ডে যতবার এই নড়ানড়ি করবে তত সংখ্যাকে বলা হয় হচ্ছে তার কম্পাঙ্ক। আর এখান থেকে গেল আবার এখানে ফিরে আসলো, এর মধ্যে আমার হাতটা যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। দূরত্বটা হচ্ছে দৈর্ঘ্য, বারটা হচ্ছে কম্পাঙ্ক, আর স্পন্দন তো বুঝতেই পারছেন, অনেকক্ষণ হলে স্পন্দনই বুঝাইতেছি। ক্লিয়ার হলে আমি সামনে যাব, যাদের ক্লিয়ার না তারাও কথা বলেন, ঠিক আছে? ক্লিয়ার না হওয়ার কিছু নাই। দেখেন এখানে বলা আছে শক্তির একটি বিশেষ রূপ হচ্ছে তরঙ্গ, যা আমাদের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে, সেটাই হলো শব্দ। যে কোনো শক্তির একটা অনেকগুলো রূপ থাকে, যেমন বিদ্যুৎ শক্তি, তারপরে শব্দ শক্তি, তারপরে তরঙ্গ শক্তি, এগুলো বিভিন্ন রূপ থাকে। তার একটা রূপ হলো শব্দ। যদি আমাদের কানে ঢুকে, তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু এটা বলা যাবে না। এক একটা তরঙ্গ দৈর্ঘ্য এক এক দূরত্ব অতিক্রম করে। কোন একটা তরঙ্গ হইতে পারে যে একটা স্পন্দন দিয়ে যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, আবার একটা তরঙ্গ এমনও হতে পারে যে একটা স্পন্দন দিয়ে সে 0.1 মিটার দূরত্ব অতিক্রম করছে। এক একটা তরঙ্গের ল্যামডা এক এক রকম, এক একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। সব তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এক না, তাহলে তো সব তরঙ্গ এক হয়ে যেত। তরঙ্গকে ভাগ করা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এক ধরনের তরঙ্গ, কম হলে এক ধরনের তরঙ্গ। ক্লিয়ার মল্লিকা? এটা আপনার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে যদি কোনো শব্দ আমাদের কানের মধ্যে, কোনো একটা জিনিস, কোনো একটা তরঙ্গ আমাদের কানের মধ্যে আসলো, এসে আমরা কিছু একটা শুনতে পারলাম, এই ধরনের জিনিসকে বলা হয় শব্দ। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়, এটা তো আমি বলছি যে জড় মাধ্যম। বাতাসের কণাগুলার, ওই যে ছবিটার কথা মনে করেন, বাতাসের কণাগুলার সংকোচন সম্প্রসারণ হয়। যদি বাতাসই না থাকে, কিসের কণা সংকোচন সম্প্রসারণ হবে? ওর মধ্যে কি শব্দ যাবে? মানে যে কোনো একটা মাধ্যম লাগবে। সে বাতাস হইতে পারে, পানিও হইতে পারে, সে লোহাও হইতে পারে, তাই না? আচ্ছা, চাঁদে শব্দ সংশোধন হয় না, কারণ জড় মাধ্যম নাই। শব্দের তীব্রতা হচ্ছে কঠিনে বেশি, মানে শব্দের গতি কঠিনে বেশি, তরলে বেশি। ভ্যাকুয়ামে হলো শব্দের বেগ 0। একটা জিনিস আপনাকে বলি, দেখেন এই যে এই শব্দ, এটা হলো বাতাস, এই বাতাসের মধ্যে একটু দূরত্ব আছে না?
এ যখন কাঁপবে তখন এর সাথে ধাক্কা বা কাঁপাইতে একটু বেশি দূরত্ব না, ওর কষ্ট হবে না? আচ্ছা, আপনারা যখন ধরেন একটা জিনিস চিন্তা করেন যে আপনারা যখন খুব ভিড়ের মধ্যে একজন আরেকজনের গায়ে লাগায় আছেন, একজন আরেকজনের গায়ে চিপকায় আছেন, তাহলে একজন যদি নড়া দেয় তাহলে সবাই একসাথে দ্রুত নড়বেন না? বলেন তো, সবাই দ্রুত নড়বেন না? আচ্ছা, আর ধরেন একজন মানুষ এখানে আছে, আরেকজন মানুষ এখানে আছে, আরেকজন মানুষ এখানে আছে, এরে ধাক্কা দিবে, এ নড়ে যাবে, এরে ধাক্কা দিবে, তাহলে নড়াচড়াটা একটু আস্তে হবে না? বলেন তো, গায়ের সাথে গা যদি চিপকায়া থাকে তাহলে যদি ধাক্কা দিই তাহলে সবাই একসাথে দ্রুত নড়ে যাবেন। আর যদি এখান থেকে আমি হাত দিয়ে এরকম করে একজন ধাক্কা দিই, ও আবার আরেকজনে এরকম করে ধাক্কা দিবে, তাহলে এটা বেশি টাইম লাগবে না? একটু কোশ্চেনের উত্তর দিয়েন, বলেন বেশি টাইম লাগবে কিনা? কোনটাতে বেশি টাইম লাগবে, যেটা গায়ের সাথে গা লেগে আছে সেটাতে নাকি যেটা দূরে আছে সেটাতে? আচ্ছা, এই যে ব্যাপারটা, তাহলে অণুগুলা যদি গায়ের সাথে মানে অণুগুলোর মধ্যে যদি ফাঁক থাকে, বেশি ফাঁক থাকলে সে হলো গ্যাস, সে হলো গ্যাস। আর যদি একটু কম ফাঁক থাকে, এরকম কম ফাঁক থাকে, সে হলো তরল, তরল। আর যদি গায়ের সাথে গা একদম চিপকায়া থাকে সে হলো কঠিন। তাহলে কার মধ্যে শব্দের যে কম্পন সেটা দ্রুত যাবে বলেন তো? যার মধ্যে ফাঁক কম, মানে কঠিন পদার্থতে একটা শব্দ একটা কম্পন দিলে দ্রুত সেটা দূরে চলে যাবে, তরল পদার্থে দিলে আরেকটু দূরে যাবে, গ্যাসে দিলে আরেকটু দূরে যাবে, ওইটার মতো। এটা পরে আরো ক্লিয়ার হবে, দেখাবো পরে আরো ক্লিয়ার হবে, এখন শুধু এইটুকু মনে রাখলেই হবে, পরে আরো ক্লিয়ার হবে। দেখেন, শব্দের গতিবেগ নির্ভর করে, এখানে কয়েকটা জিনিস লেখা আছে, ওরা স্লাইডটা ঠিক করতে ভুলে গেছে। এটা হলো মাধ্যমের প্রকৃতি, এখানে লেখা আছে মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের প্রকৃতি মানে মাধ্যমটা কেমন, মাধ্যমটা তরল, মাধ্যমটা কঠিন, না মাধ্যমটা হালকা। এরপরে আছে তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা কম বেশি হলে শব্দের গতি কম বেশি হয়। তাপমাত্রা যদি কম বেশি হয় তাহলে শব্দের গতি কম বেশি হয়। এরপর আছে আর্দ্রতা। আর্দ্রতা আর্দ্রতা মানে ভেজা, বাতাস যদি ভেজা হয় শব্দ দ্রুত যায়। অর্থাৎ এটা মনে রাখবেন যে এগুলা যেটা যত বেশি হোক শব্দের বেগই তত বেশি। মাধ্যমের প্রকৃতি, মাধ্যম যদি তরল হয় আরো জোরে শব্দ হবে, মাধ্যম যদি কঠিন হয় মানে যত বেশি কঠিনের দিকে যাবে তত শব্দ হবে। তাপমাত্রা যত বাড়াবো, 0°C তাপমাত্রায় যে পরিমাণ শব্দ যাবে, 20°C তাপমাত্রায় আরো দ্রুত যাবে, 40°তে আরো দ্রুত যাবে, 100°তে আরো দ্রুত যাবে। আর্দ্রতা, বায়ু যত আর্দ্র হবে, যত ভেজা হবে শব্দের দ্রুত তত বাড়বে, মানে এগুলো যত বাড়বে, এই তিনটা জিনিস যত বেশি হবে শব্দও তত বেশি হবে, মানে শব্দের গতিও তত বেশি হবে। আচ্ছা, এরপরে এখানে একটা পরীক্ষা আছে, দেখেন এটা 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 একটা এরকম কাচের একটা বক্স লাগাইছে, সেটার মধ্যে একটা ইলেকট্রিক একটা বেল লাগাইছে, ইলেকট্রিক একটা বেল, এটা বেল। তারপরে এটার সাথে একটা পাইপ লাগাইছে, পাইপ লাগায় ধীরে ধীরে টেনে টেনে পানি বের করবে, বাতাস বের করবে। তো প্রথমে যদি এর মধ্যে কারেন্টের তার দেওয়া হয়, এই বেলটা টুনটুন শব্দ করে, বাইরে থেকে শোনা যায়। তারপরে এই দিক দিয়ে যত বাতাস বের করে নিয়ে আসবে, বাতাস যত বের করে নিয়ে আসা হয়, এই শব্দের শোনার মানে শব্দ তত আস্তে শোনা যায়। শব্দ যেমন শীতকালে বাতাস আর্দ্র থাকে, না এটা আপনি ভুল করলেন, শীতকালে বাতাস শুষ্ক থাকে। এটা নিয়ে আমি আপনাকে বলি, শীতকালে বাতাস শুষ্ক থাকে। শীতকালে বাতাস শুষ্ক থাকে বলেই আপনার ঠোঁট ফাটে। কেন ফাটে? কারণ আপনার ঠোঁটের মধ্যে পানি থাকে, এই পানি দিয়ে আপনার ঠোঁটটা ভিজে রাখা হয়। শীতের সময় বাতাসে কোনো পানি থাকে না, পানি নাই, বাতাসে পানি নাই। এই কারণে শীতকাল শুষ্ক, এই কারণে আপনার ঠোঁট থেকে পানি বাতাস খায়, একটার পর একটা পানি খেতে থাকে, তখন আপনার ঠোঁট ফেটে যায়। তারপরে আপনি একটু লিপ জেল মেরে রাখলেন, লিপ জেল মারলে উপকারিতা কি? লিপ জেল মারলে, লিপ জেল একটা তেলের প্রলেপ, সরাসরি বাতাস আপনার ঠোঁটের সাথে সংস্পর্শে আসতে পারে না, যার ফলে বাতাসও শুষতে পারে না, আপনার ঠোঁটও ফাটে না। শীতকালে কাপড় দ্রুত শুকায়, কারণ হচ্ছে কি, কাপড় থেকে পানি যা আছে, বাতাসে পানি থাকে না, দ্রুত মানে শুষে নেয়। বর্ষাকালে পানির মধ্যে প্রচুর জলীয় বাষ্প থাকে বাতাসে, এই কারণে বর্ষাকালে যখন আপনি কাপড় শুকাইতে দেন, বর্ষাকালে সহজে কাপড় শুকায় না। আচ্ছা, তারপরে যখন বাতাস ধীরে ধীরে বের করে নেওয়া হয় তখন এই বেলটার শব্দ কমতে থাকে। যখন এই বাতাস শূন্য হয়ে যায়
তখন আর এই বেলটার শব্দ শোনাই যায় না। এখান থেকে প্রমাণিত হয় এখানে যদি কোনো মাধ্যম না থাকে, এখানে যদি কোনো মাধ্যম না থাকে তাহলে শব্দ যায় না। অর্থাৎ শব্দ চলার জন্য অবশ্যই মাধ্যম লাগবে, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে। মল্লিকে আপনার কনফিউশন দূর হয়েছে? শীতকালে শব্দ আসতে শোনা যাবে, বর্ষাকালে জোরে শোনা যাবে। এখন আপনি আমাকে বলবেন কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, এটা আপনারা উত্তর দিবেন, এটা আপনারা উত্তর দিবেন। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? এই মাত্র 24 জন, কেন 30 জন না কতজন হয়েছিলেন? ক্লাস কি ভালো লাগতেছে না? শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? এই মৌসুমী আপনি লিখছেন ক। ক কেমনে হইলো? শূন্য মাধ্যমে তো শব্দ যায়ই না, বলেই তো দিলাম। সীমা খাতুন লিখছে গ। আমি বলছি মাধ্যম যত কঠিন হয় শব্দ তত দ্রুত যায়। যারা কনফিউশন আছে তারা একটু দেখেন। প্রথম হলো শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, এটা হলো কনফার্ম। এখানে শূন্য, এখানে শব্দ যাবেই না, মাধ্যমও শূন্য, শব্দও শূন্য। আচ্ছা, এই যে এখানে একটা দেখেন, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে লোহাতে শব্দের বেগ কত? লোহাতে শব্দের বেগ 5200 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 5200 মিটার যাবে, মানে 1 সেকেন্ডে 5 কিলোমিটারের উপরে যাবে। পানির মধ্যে শব্দ যাবে হলো 1.45, মানে প্রায় 1.5 কিলোমিটার, 1 সেকেন্ডে 1.5 কিলোমিটার যাবে। আর শুষ্ক বায়ুর মধ্যে যাবে 332 মিটার। এই যে এটা একটু দেখেন, যাদের কনফিউশন আছে তারা একটু এটা দেখেন। আমি বলছি না যে কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি অবস্থান করে, তরল পদার্থের অণুগুলো আরেকটু দূরে অবস্থান করে, গ্যাস পদার্থের অণুগুলো অনেক দ্রুত অবস্থান করে। শূন্য মাধ্যমে কোনো অণুই থাকে না, শব্দ যাইতে হলে অণু লাগবে, মানে মাধ্যম লাগবে। এটা কি ক্লিয়ার হয়েছে? দেখেন দেখেন কোন জায়গায় ওই একটা আন্দোলনটা দ্রুত আর একটা জায়গায় পৌঁছাইতেছে, বলেন। এটা আপনারা দেখতেছেন? একটু মনোযোগ দেন, কথা বলেন। হ্যাঁ, কোনটাতে সবচেয়ে বেশি শব্দ যাচ্ছে, কোনটাতে আসতে যাচ্ছে, কোনটাতে সবার পরে যাচ্ছে, এটা দেখলে আমার মনে হয় না আর কিছু, আর কোনো মানে না বোঝার কিছু থাকবে। হ্যাঁ, শব্দ উৎস থেকে দূরবর্তী মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে যদি ফিরে আসে, দেখেন আপনি যদি কোনো পাহাড় পর্বত বা কোনো একটা বড় বিল্ডিং এর সামনে গিয়ে যদি আপনি মানে জোরে একটা শব্দ করেন, বলে চিৎকার মারেন, তাহলে কিছুক্ষণ পরে দেখবেন আপনার কথা আবার আপনার মধ্যে চলে আসতেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে শব্দটা ওই বড় এটার সাথে বাধা পায় আবার ব্যাক করে আপনার কানে আসে। এটাকে বলা হয় প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনি, এই যে যখন আয়নার মধ্যে আলো এভাবে পড়ে এভাবে চলে যায়, একে আমরা প্রতিফলন বলি না? প্রতিফলন বলি না? প্রতিফলন বলি, তাই না? তাহলে প্রতিধ্বনি কি হইতেছে? প্রতিধ্বনি শব্দ বাধা পেয়ে ফিরে আসতেছে, তার মানে প্রতিধ্বনি একটা প্রতিফলন, এক ধরনের প্রতিফলন। শব্দ প্রতিফলনকে আমরা প্রতিধ্বনি বলি, ঠিক আছে? আর আমাদের যে কম্পাঙ্ক, আমাদের শ্রাব্যতার পাল্লা বলে, এটাকে শ্রাব্যতার পাল্লা বলে বা সীমা বলে, যেটাই বলেন না কেন। সেটা হলো যে শব্দগুলা 20 থেকে 20,000 হার্জ, অর্থাৎ যে শব্দের কম্পাঙ্ক, মানে যে কণাগুলা সেকেন্ডে 20 বার অথবা সর্বোচ্চ 20,000 বার নড়ে, ওই শব্দগুলাই আমরা শুনতে পারি। এর কমেও আমরা শুনতে পারি না, এর বেশিও আমি শুনতে পারি না। এর বেশি যেগুলা সেগুলো বলা হয় আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসনিক, যেটা ULTRA, আল্ট্রাসাউন্ড। আর এটাকে বলা হয়, ইংরেজিটা আমার মনে নাই, কি যেন বলে, বাংলায় বলে শব্দতর। এটা হলো ইনফ্রাসাউন্ড বলে মনে হয়েছে, ইংরেজি হচ্ছে ইনফ্রাসাউন্ড। আচ্ছা, বাংলাতে এখানে বলে 20,000-এর উপরে যে শব্দ সেটা হলো আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর শব্দ। আর 20-এর নিচে কি বলে? শব্দতর। এই যে শব্দতর, বা ইংরেজিতে বলে ইনফ্রাসাউন্ড। এই যে শ্রবণোত্তর বা শব্দোত্তর, এটা হলো 20,000-এর উপরে, আর 20,000-এর নিচে কে ইনফ্রাসাউন্ড বলা হয়।
হ্যাঁ, জীবজন্তু শুনতে পারে, কুকুর শুনতে পারে, বিড়াল শুনতে পারে, তারপরে হচ্ছে বাদুড় শুনতে পারে। আচ্ছা, তাপ বা মাধ্যমের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে শব্দের গতি বৃদ্ধি পায়, এটা বলা আছে। এ দেখেন, তীক্ষ্ণতা নির্ভর করা হলো বিস্তারের উপর। শব্দের তীক্ষ্ণতা শব্দের তীব্রতার পরিমাপ করা হয় অডিও মিটারের মাধ্যমে। শব্দ যে দ্রুত বেগে চলে, কোন জায়গায় দ্রুত বেগে চলে, ওই যে ওখানে বলা আছে ভেজা বায়ু এবং বাতাসে। কোন জায়গায় দ্রুত বেগে বলে? ভেজা বায়ু এবং বাতাসে। ওই যে আর্দ্রতা বাড়লে, আর্দ্রতা যদি বাড়ে মানে ভেজা যদি বেশি হয়, আমি বলছি না শব্দ গতিও বেশি হবে। কুকুর, বিড়াল, চামচিকা এরা আল্ট্রাসাউন্ড শব্দ শুনতে পারে, আল্ট্রাসাউন্ড শব্দ শুনতে পারে। বায়ুতে শব্দের বেগ পানির চেয়ে 4 গুণের বেশি, 4.5 গুণ বেশি। কারণ বায়ুতে হচ্ছে 300 কত, সরি, বায়ুতে হচ্ছে 332, আর পানিতে হচ্ছে 1400 কত, মানে 3.5 গুণের বেশি, আর কিছু না। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীব্রতা কমে। এগুলো এটা না বুঝলেও হবে, তরঙ্গ দৈর্ঘ্য আর শব্দের তীব্রতা পরের জিনিস। গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন, আমরা যে শব্দ শুনি আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড স্থায়ী থাকে। অর্থাৎ আমি যদি একটা কথার মধ্যে আর একটা কথা বলার সময় যদি আমি 0.1 সেকেন্ড গ্যাপ না রাখি, আপনারা বুঝতে পারবেন না। দ্রুত যদি কথা বলি তাহলে আপনারা শব্দটা ধরতে পারবেন না। দেখার জন্যও তাই। দর্শন অনুভূতির স্থায়ী কালও এই 0.1 সেকেন্ড। অর্থাৎ আমাদের চোখের সামনে যদি দুইটা ছবি 0.1 সেকেন্ডের মধ্যে সরানো হয় তাহলে আমরা ওইটা যে স্থির ছবি ছিল এটা বুঝতে পারবো না। দর্শন অনুভূতির স্থায়িত্ব কালও এটাই, 0.1 সেকেন্ড। বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে? বাদুর অন্ধকারে, কিছুক্ষণ আগে বলছিলাম যে বাদুর আল্ট্রাসনিক শব্দ দিয়ে শোনে। আমরা যারা মেডিকেলের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম করি তারা জানি যে সাউন্ড দিয়ে বাচ্চার ছবি পর্যন্ত উঠায় ফেলাই, পেটের মধ্যে বাচ্চার ছবি, তাই না? ওইরকম আল্লাহ বাদুরকে বা সৃষ্টিকর্তা বাদুরকে কি করছে, একটা আল্ট্রাসনিক মেশিন দিয়ে দিছে, প্রাকৃতিক আল্ট্রাসনিক মেশিন। সে প্রতিনিয়ত তার মুখ মুখ থেকে শব্দ চতুর্দিকে ছড়ায় দেয়, আল্ট্রাসাউন্ড ছড়ায় দেয়। সেখান থেকে শব্দগুলো সে শোনে, শোনার পরে সে একটা পরিবেশের ছবি তার মাথার মধ্যে ভেসে ওঠে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন যেরকম ওরকম ভেসে ওঠে। তখন সে বেছে বেছে যেতে পারে যে এদিকে ফাঁকা, এদিক দিয়ে যায়। কিন্তু মাঝে মাঝে বাদুর কারেন্টের তারে লটকায় থাকে। কেন লটকায় থাকে? কারেন্টের তারটা অনেক চিকন, কারেন্টের তার অনেক চিকন না, শব্দটা ওখানে বাধা পেয়ে ফিরে আসতে আসতে বাদুর বুঝতে পারে না, তখন কারেন্টের তারে জড়ায় পড়ে এবং বাদুর মারা যায়। চাঁদে কোনো শব্দ শোনা যাবে না কেন? এই যে বলেন, এই যে আমি একটু সরে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। চাঁদে কোনো শব্দ শোনা যাবে না কি জন্য বলেন? চাঁদে কি নাই এজন্য শব্দ শোনা যাবে না? আমি বলছি না মাধ্যম নাই বা বায়ু নাই বা, সবাই একটু পার্টিসিপেট করেন, হ্যাঁ, সবাই পার্টিসিপেট করেন। ক্লাস বোরিং লাগলে সেটাও বলেন যে ক্লাস ভালো লাগতেছে না, এটা আসলে জানার দরকার নাই, বুঝলেন? তারপরেও বলে আসি, B-52 একটা আমেরিকার বোমারু বিমান, যুদ্ধ বিমান। এটা আপনাদের লেকচার শিটে আছে তাই দিয়ে রাখছি, এক ধরনের বোমারু বিমান। আচ্ছা, এটা এটা হচ্ছে এটা হচ্ছে শ্রাব্যতার উপরে শুনলে 105 ডেসিবেলও আছে, অনেক জায়গায় 90, এখানে 105 হবে। 105 ডেসিবেলের উপরে যদি শব্দ শোনেন, শব্দ মাপার একক হচ্ছে ডেসিবেল। শব্দ কত তীব্র এটা হলো ডেসিবেল। 105-এর উপরে শব্দ আপনার কানে গেলে আপনি ইয়া হয়ে যাবেন। তরঙ্গ দ্বারা এক এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয় এটা বলেন তো? আমি বলছিলাম যে তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য জায়গায় কি সঞ্চালিত হয় বলেন? আমি বলছিলাম শক্তি অথবা তথ্য। তথ্য এক প্রকার শক্তি, যদি এখানে শক্তি না থেকে তথ্য থাকতো তথ্যও দিতেন। অনেক সময় কোশ্চেন ঘুরে পেঁচা করা হয় যে তরঙ্গ দ্বারা এক স্থান থেকে কি সঞ্চারিত হয়, ক্ষমতা, তারপরে গতি, তারপরে বেগ, তারপরে তথ্য। শক্তি আর তথ্য একসাথে থাকবে না, মানে দুইটা অপশনে যদি শক্তি তথ্য থাকে তাহলে কনফিউশন লেগে যাবে। একটি ওয়েভ সাইকেল, দেখেন ওয়েভ সাইকেল, এই যে ওয়েভ সাইকেল, ওয়েভ সাইকেল মানে হচ্ছে একটা স্পন্দন, স্পন্দন।
একটা স্পন্দন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয় বলেন? আমি বলছি না একটা স্পন্দন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে, ছবি আঁকায় আঁকায় দেখাইছি না, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, বুঝতে পারছেন? ওয়েভলেন্থ, এটা ইংরেজি দিয়ে আসছে, এই জন্য আর ভয় পাওয়ার কিছু নাই, খালি ইংরেজিতে লিখে দিছে। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, এটা দরকার নাই, এটা পড়ছি কিছুক্ষণ আগে। প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি এটা বলেন তো, আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করছি, এটা এগুলো কিন্তু কোনো না কোনো জায়গায় আসছে, এমনি এমনি কিন্তু দেওয়া হয় নাই। প্রতিধ্বনি সৃষ্টির কারণ কি? আমি বলছিলাম প্রতিধ্বনি এক ধরনের প্রতিফলন, প্রতিধ্বনিও এক ধরনের প্রতিফলন। বাতাসে উষ্ণতা বাড়লে বা তাপমাত্রা বাড়লে শব্দের গতি কি হবে বলেন? প্রথমে বাড়ে পরে কমে এরকম না, যত বাড়বে তত বাড়বে। আমি বলছিলাম না যে এই তিনটা জিনিস যত বাড়বে শব্দের বেগ তত বেশি হবে, যত বাড়বে তত বাড়বে। আচ্ছা, শক্তির উৎস এবং তার প্রয়োগ। দেখেন, আমি যে এতক্ষণ এই জিনিসগুলো পড়ালাম, আপনারা যারা এখানে ক্লাসে আছেন তারা একটু বলেন যে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা না বোঝার কিছু আছে কিনা, বা আমি যে পড়ালাম এই টপিকসটা আপনাদের লেকচার শিট কোন জিনিসটা কভার করে নাই বলেন। আপনারা এখন আপনাদের কাজ হচ্ছে, আমি প্রতিদিনই বলি যে আপনারা প্রথম কথা হবে আপনারা আমার ক্লাস করবেন, তারপর পরই আপনারা এই লেকচার শিটগুলো পড়ে ফেলবেন যত দ্রুত পারেন। 11টার সময় যদি ক্লাস শেষ হয়, 15টা মিনিট একটু সময় দেন না, এই লেকচারটা শেষ হয়ে যাবে, আপনার বোঝা শেষ। তারপরে আপনি আপনার মতো রিভিশন দেন, কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কোশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন। আমি যদি দাগায়া দিই, লিখে দিই, নোট করে দিই, এটা আপনার কাজ দিবে না। আমি বারবার বলি, যে লোকটা বিসিএস এ ফার্স্ট হয়েছে তার নোটটা আপনার হাতে দিলেই কি আপনি বিসিএস এ ফার্স্ট হয়ে যাবেন? না, হবেন না, কারণ উনি যখন নোটটা করছে উনি প্রচুর স্টাডি করছে, স্টাডি করে করে নোটটা তৈরি করছে। আর চাকরির পরীক্ষায় কমন পড়ার এই ধরনের চিন্তা করা যাবে না, কারণ পড়ানোর মধ্যে কমন পড়বে, কিন্তু এইটা ইম্পর্টেন্ট, এটা আসবে ওইটা আসবে না, এটা এটা যদি কেউ বলে তাহলে তার ভুল হবে। কিছু কোশ্চেন বারবার রিপিট হয়, কিন্তু ওইটাই যে আপনার আসবে এমন কি কোনো গ্যারান্টি আছে বলেন? এই যে প্রথম ধাপের কোশ্চেন বলতেছে অনেক সহজ হয়েছে, সেকেন্ড ধাপের কোশ্চেন যে সহজ হবে এর কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে যে সেকেন্ড ধাপে এই ধরনের কোশ্চেন হবে? টু মাচ আনপ্রেডিক্টেবল। টু মাস পরের দিনই দেখে নেবেন, আমার লেকচার আজকে দেখতে হবে না, লেকচার তো আজকে দেখলেন, আপনারা আজকে বই পড়বেন, আপনাদের মতো করে পড়বেন, ঠিক আছে না? অনেক কঠিন হবে এটা বলা যাবে না, কি হবে সেটা কেউ জানে না, সহজ হইতে পারে, এর চেয়েও সহজ হতে পারে, এটা আপনি আমি কেউ জানি না। কোশ্চেন করা হয়, কোশ্চেন যখন করে কোশ্চেন বানায় কত সেট। আমি কিন্তু আজকেই আপনাদেরকে আমার লেকচার দেখতে বলি নাই, আমি বলছি যে আপনাদের বই পড়বেন। এই যে এই শব্দ, শব্দের উৎস, তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য কি, শব্দ কঠিন মাধ্যমে জোরে চলে না আস্তে চলে, এই রিলেটেড যত বই আছে আপনাদের কাছে, যদি কোনো অন্য গাইড বই থাকে, প্রাইমারি যদি অন্য কোনো গাইড বোর্ড থাকে, জব সলিউশন যদি থাকে, যেখানে যেভাবে পারেন এই রিলেটেড যত কোশ্চেন আছে সব পড়ে শেষ করে দেবেন, দেখবেন যে 15 মিনিট পড়লেই সব শেষ, এবং এই টপিকসটাও শেষ। লেকচার আপনি পরে যেদিন পারেন দেখেন, নোট করলেন নোট করেন, না করলেও সমস্যা নাই, নোট করতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, কোশ্চেন করা হয় 20 সেট, ধরেন মিনিমাম 5 থেকে 6 সেট কোশ্চেন করা হয়। এই 6 সেট কোশ্চেনের মধ্যে কোনোটা সহজ থাকে, কোনোটা কঠিন থাকে, কোনোটা জটিল থাকে, কোনোটা একটু তুলনামূলকভাবে ইজি হয়। তো এই প্রথম ধাপে লটারিতে যে ধরেন কোনো একটা সেট উঠছে, ক খ গ ঘ, বা ওরা বিভিন্ন ফুলের নাম দিয়ে সেট বানায়, সেই সেটটা সহজ ছিল। এমনও তো হইতে পারতো পরীক্ষার আধা ঘন্টা আগে লটারি করে, 10 মিনিট আগে লটারি করে, ওই কেন্দ্রে কিন্তু সব সেটের কোশ্চেনই যায়, যদি অন্য একটা সেট উঠতো সেটা প্রথম ধাপেই কঠিন হয়ে যেতে পারতো। এটা আমরা কেউ বলতে পারবো না, টু মাচ আনপ্রেডিক্টেবল একটা জিনিস। আপনি যেটা করতে পারবেন, আপনার প্রিপারেশনকে কনক্রিট করতে পারবেন, প্রিপারেশনকে কঠিন করতে পারবেন, যে যেরকম কোশ্চেনই আসুক না কেন আমি আমি পারবো, আমি উত্তর দেব। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রাইমারিতে প্রচুর রিপিট কোশ্চেন হয়, প্রচুর রিপিট কোশ্চেন হয়। যে বিদ্যাবাড়ি যখন আপনাদের লাস্ট প্রথম ধাপের যখন কোশ্চেন হয়েছে, তখন কিন্তু একটা কথা বলছে যে ওনারা রিসার্চ করে দেখছে যে আমাদের লেকচার শিট এবং টিচাররা যারা পড়াইছে, অর্থাৎ আমি মুখে অনেক তথ্য দিতেছি, লিখে দিতেছি, অনেক কিছু বলতেছি, সবকিছু লিখে দেওয়া সম্ভব না,
এই পড়ানো এবং লেকচার শিটের মধ্যে থেকে নাকি সব কমন পড়ছে, অনলি 2টা কোশ্চেন বাদে, 2টা কোশ্চেন বাদে। দেখলাম ফেসবুকে কমেন্ট মানে ইয়া করছে যে 700 কতজন ভর্তি হয়েছিল নাকি এই ওই প্রথম ধাপে, তার মধ্যে প্রায় 400+ মাশাআল্লাহ পাস করছে। তো আপনারাও ইনশাল্লাহ উতরায় যাবেন, শুধু একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, তাই না? হা হুতাশ করার কেউ নাই। একজন সবকিছু পারতেছে বলে যে সে, ওরকম বহুত বহুত মানে বহুত কুতুব আমাদের সাথে কোচিং করছে, কেউ ক্যাডার হইতে পারে নাই। ক্যাডার হইতে পারছে আমার মতো অর্ডিনারি মানুষ, আমি কোনো কুতুব না, তারপরেও আমি ক্যাডার হইতে পারছি। তো এগুলো দেখে হতাশ হওয়ার কিছু নাই। অনেকেই হতাশ হয়, সবাই পারে আমি পারি না। ভাই কে কি পারে সেটার প্রমাণ হবে হলো চাকরির পরীক্ষায় গিয়ে, তার আগ পর্যন্ত কিছুই প্রমাণ হয় না। পরীক্ষার হলে মানে কোচিং এর পরীক্ষায় ফার্স্ট হলে কিছুই হয় না, এটা ইটস মিন নাথিং। হ্যাঁ, পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। অর্থাৎ এই পৃথিবীতে যত শক্তি আছে, সেই প্রত্যেকটা শক্তিকে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, দিন শেষে গিয়ে সূর্যতে ঠেকবে। আচ্ছা, তার একটা উদাহরণ দিই, যে আমরা আমরা বর্তমান বর্তমান সভ্যতা, বর্তমান বিশ্ব যে চলতেছে, কিসের উপর চলতেছে বলেন তো? আমাদের যে এত সভ্যতার উন্নয়ন, এত কিছু, একজন একটু কমেন্টে বলেন, এই যে আমাদের সভ্যতার এত উন্নয়ন, এত কিছু চলতেছে, আমরা উন্নত জাতি, এটার মানে মেইন ভিত্তিটা কি, কি দিয়ে এগুলো চলতেছে? কেন আমরা সভ্যতার এত উন্নয়নের শিখরে পৌঁছাইছি? সেই জিনিসটার নাম বলতে পারবেন? প্রযুক্তি। আচ্ছা, প্রযুক্তি, প্রযুক্তি কি দিয়ে চলে? প্রযুক্তির ফুয়েল কি? প্রযুক্তি চলে কি দিয়ে বলেন, একটু তাড়াতাড়ি বলেন। প্রযুক্তি চলে কম্পিউটার দিয়ে, কম্পিউটার চলে বিদ্যুৎ দিয়ে, তাই না? ইঞ্জিন দিয়ে গাড়ি চলে। মানে আমাদের মেইন এই সভ্যতার উৎস হচ্ছে বিদ্যুৎ। কারণ এখন সবই বিদ্যুৎই যাবে, বিদ্যুৎই দিব, আর কিছু দিব না। কেন বিদ্যুতে যাবে? কারণ কিছুদিন পরে সব গাড়ি বিদ্যুতের হয়ে যাবে, সব ট্রেন বিদ্যুৎ হয়ে যাবে, নবায়নযোগ্য শক্তি না, বিদ্যুৎ দিয়ে চলে। এই বিদ্যুৎটা তৈরি হয় ফসিল ফুয়েল দিয়ে। ফসিল ফুয়েল মানে হচ্ছে কি? জ্বালানি, তেল, তেল, গ্যাস, এগুলো দিয়ে। তেল আবার কি? এই অকটেন, ডিজেল, পেট্রোল, হেক্টল, তারপরে প্লেন যেটা চলে, গ্যাসোলিন, সবই কিন্তু এই তেল হচ্ছে তার শক্তির উৎস, তাই না? আচ্ছা, তেলটা তৈরি হয় কোথায়? আমার সায়েন্সের কোনো একটা লেকচারে আমি এটা বলে দিছিলাম, যে উদ্ভিদ এবং প্রাণী যখন মরে যায়, উদ্ভিদ এবং প্রাণী যখন মরে যায়, মরে গিয়ে মাটির নিচে চাপা পড়ে, তারপরে তাপ এবং চাপে ওগুলা জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হয়। বলছিলাম কিনা? আপনারা যদি ওই ক্লাসটা করে থাকেন হয়তো বুঝতে পারবেন। তাহলে জীবাশ্ম জ্বালানি তৈরি হয় কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর দেহ থেকে। আর উদ্ভিদ কিভাবে বাঁচে? উদ্ভিদ কিভাবে বাঁচে বলেন? উদ্ভিদ বাঁচে হলো সালোক সংশ্লেষণের মাধ্যমে। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, তাই না? সালোক সংশ্লেষণ করতে হলে অবশ্যই সূর্যের আলো লাগে। সকল শক্তি এই সূর্য থেকে আসে। তাহলে সূর্য যদি না থাকে গাছ বাঁচতো না, পৃথিবীতে গাছ বলে কিছু তৈরি হতো না। গাছ না থাকলে কোনো প্রাণী বাঁচতো না। আর গাছ আর প্রাণী না থাকলে সেগুলো মরতোও না, সেগুলো মাটিতে চাপাও পড়তো না, আমরা এই জীবাশ্ম জ্বালানিও পাইতাম না, এই তেল গ্যাসও পাইতাম না। তাহলে এই তেল গ্যাস তৈরির মেইন শক্তির উৎসটা কোনটা? আপনারাই বলেন। তেল গ্যাস যে আমরা ইউজ করি, এটা আসলে কোথা থেকে তৈরি হয়েছে? এর শক্তি কোথা থেকে পাইছে? সূর্য থেকে পাইছে। অর্থাৎ এই ব্যাপারগুলো একটু বুঝেন। কিন্তু সবাই এই যে 26 জন আছেন, একজন দুইজন কমেন্ট করতেছেন, বাকিরা কমেন্ট না করলেও হবে, কিন্তু একটু মানে ক্লাসে মনোযোগী থাকেন, বুঝেন। এরকম প্রত্যেকটা শক্তি যদি আমি অ্যানালাইসিস করি, প্রত্যেকটা শক্তি অ্যানালাইসিস করলে আমি পাবো যে শেষে গিয়ে সূর্যের সাথে থাকবে। মানে সূর্য হচ্ছে আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস। তাহলে সূর্য যদি শক্তির উৎস হয়, তাহলে এই যে আমরা মানে প্লেন চালাইতেছি, এরোপ্লেন চালাইতেছি, কম্পিউটার চালাইতেছি, এগুলো তো বিদ্যুৎ শক্তি, এটা তো যান্ত্রিক শক্তি। তার মানে কি? সূর্য শক্তিকে কনভার্ট করতে হবে, মানে বিভিন্ন শক্তিতে রূপান্তর করতে হবে, রূপান্তর করতে হবে না? আচ্ছা, এই যে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি,
সৌরশক্তি, বায়ু শক্তি, পারমাণবিক শক্তি, এই শক্তিগুলা কিন্তু এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করা যায়, তাই না? যেমন আমি এখন কথা বলতেছি, আপনারা এই কথাগুলা কোনো না কোনো স্পিকার দিয়ে শুনতেছেন, কোনো না কোনো কি দিয়ে শুনতেছেন, স্পিকার দিয়ে শুনতেছেন। ওই স্পিকারটা কি দিয়ে চলে? পানি দিয়ে, তেল দিয়ে, গ্যাস দিয়ে, নাকি বিদ্যুৎ দিয়ে? বলেন। ওই স্পিকারটা কিন্তু বিদ্যুৎ দিয়ে চলে। তার মানে কি, স্পিকার থেকে শব্দ বেরোতেছে, বিদ্যুৎ দিয়ে চলতেছে, শব্দ বেরোতেছে। তাহলে সে কিন্তু বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করতেছে। বোঝা যাচ্ছে? এরকম বিভিন্ন কিছু পাবেন। এই যে লাইট জ্বলতেছে, এখানে অনেক লাইট জ্বলতেছে, সেই লাইটগুলো কি করতেছে? বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করতে, এরকম শক্তিকে রূপান্তরযোগ্য, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করা যায়। গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতি শক্তি বলে, আর স্থিতি অবস্থার জন্য যে শক্তি লাভ করে তাকে স্থিতি শক্তি বলে। স্থিতি শক্তি কিভাবে হয় দেখেন, এরকম একটা জিনিস ধরেন, এই জায়গায় একটা বড় পাথর ছিল, বড় একটা পাথর 5 কেজি ওজনের, 5 কেজি ওজনের, আর এখানে আছে হচ্ছে একটা ইট, এটা ধরেন ইট, ইট আচ্ছা। পাথরটা কিন্তু বসে আছে, পাথরটা কিন্তু কোনো কাজ করতেছে না। ইটটা ভাঙতে হলে কিন্তু আমার হাতুড়ি দিয়ে পিটাইতে হয়, তখন শক্তি প্রয়োগ করতে হয়। এই স্থির অবস্থায় আছে সে, তাকে আমি যদি এখান থেকে ফেলে দিই এই ইটের উপর, ইটটা ভেঙে যাবে না? হ্যাঁ, ইটটা অবশ্যই ভেঙে যাবে। তাহলে এই যে স্থির একটা বস্তু, এই ইট ভাঙার শক্তি কোথা থেকে পাইলো? ইট ভাঙার শক্তি কোথা থেকে পাইলো? পাইলো হচ্ছে এই যে তার অবস্থান পরিবর্তন করছে, সে মাটি থেকে উপরে উঠছে, এই জন্য সে ইটটা ভাঙতে পারছে। সে যদি ইটের উপরে বসে থাকতো তাহলে কিন্তু ইটটা ভাঙতে পারতো না। এরকম অবস্থান পরিবর্তনের জন্য কোনো একটা বস্তু যে শক্তি অর্জন করে সেটাকে বলে স্থিতি শক্তি। আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্র দিয়ে? 19 সালে সহকারী প্রাথমিক বিদ্যালয় 4র্থ ধাপে এটা আসছিল। অবশ্যই সৌর প্যানেল দিয়ে। সৌর প্যানেলের কাজ কি? সৌর প্যানেলের উপর সূর্যের আলো পড়ে আর আমরা ঘরে লাইট আর ফ্যান চালাইতে পারি। এটা আপনারা ভালো পারবেন, অবশ্যই ভালো পারবেন, এটা তো বোঝা জিনিস। খাদ্যের মধ্যে যে জ্বালানি শক্তি থাকে, আমরা যে খাবারটা খাই, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি আকারে জমা থাকে। কি থাকে? রাসায়নিক শক্তি। আমাদের পাকস্থলী বিভিন্ন ধরনের অ্যাসিড টেসিড দিয়ে সেই রাসায়নিক শক্তিকে ভেঙে ফেলে, ভেঙে আমাদেরকে মুভমেন্ট করাতেছে। এই যে আমি কথা বলতেছি, মুভমেন্ট করতেছি, আমাদের দেহ চলে যান্ত্রিক শক্তি দিয়ে। তাহলে খাদ্য শক্তিকে কিসে রূপান্তরিত করে আমাদের শরীর? যান্ত্রিক শক্তিতে। এই যে আমি চলাফেরা করতেছি, এটা যন্ত্রের মতো চলাফেরা না, এটা যান্ত্রিক শক্তি, তাই না? আচ্ছা, এই যে কাঠ, কাঠ, পেট্রোল, ডিজেল, এগুলাও রাসায়নিক শক্তি, এগুলো পুরাইলে আমরা তাপ শক্তি পাই। সূর্য থেকে সরাসরি আলোক যে শক্তি আছে সেটা হচ্ছে আলোক শক্তি। শক্তি প্রয়োগ করে পারমাণবিক কণা বিচ্ছিন্ন করে যে শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলা হয়। পারমাণবিক শক্তিটা আমরা পরবর্তীতে একটা লেকচার থাকবে, ওখানে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, আইসোটোপ, আইসোটোন, এগুলা নিয়ে কথা হবে। যদি এর আগেরটাতে হয়ে থাকে তাহলে হয়েছে, না হলে এর পরে কোনো একটা ক্লাসে কথা হবে, সেদিন এটা ক্লিয়ার হবে। আজকে এটা আপাতত নামটা মনে রাখেন। এরপরে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কি জিনিস বলেন? এক কথায় যদি আমি বলি যে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, যখন এই পৃথিবী আছে তখন থেকে সূর্য আছে না? আচ্ছা, সূর্যের আলো পৃথিবীতে যখন মানুষ ছিল না, ডাইনোসর ছিল, ওরাও পাইছে, আমরাও পাইতেছি, আমাদের পরবর্তী প্রজন্মও পেয়ে যাবে। অর্থাৎ যে শক্তিগুলা যতদিন ইউজ করি না কেন, যেভাবেই ইউজ করি না কেন, সেই শক্তি কোনো শেষ নাই, এরকম শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলে। আমি কিছুক্ষণ আগে এই যে পৃথিবীর নিচে যে জ্বালানি শক্তির কথা বললাম, তেল, গ্যাস, এই সেই, কিছুদিন পর পর বাংলাদেশের রিপোর্ট দেখবেন যে বাংলাদেশের গ্যাস খনিতে গ্যাস শেষ, বাংলাদেশের আর গ্যাস নাই, বিদেশ থেকে গ্যাস আনা লাগতেছে। তার মানে এগুলো কিন্তু জমা হয়ে আছে, এগুলো আমি যে উত্তোলন করতেছি, উত্তোলন করতে করতে একটা টাইম এটা শেষ হয়ে যাবে। যে শক্তিগুলো কখনো শেষ হবে না সেটা হচ্ছে কি? সেটা কি বলেন? নবায়নযোগ্য শক্তি। প্রথম নবায়নযোগ্য শক্তি হচ্ছে সূর্য শক্তি। তারপরে দেখেন, পৃথিবীতে যতদিন সমুদ্র আছে ততদিন সমুদ্রের ঢেউ থাকবে। তো ঢেউ থেকে আমি যদি শক্তিটা উপার্জন অর্জন করতে পারি, সেটাও একটা নবায়নযোগ্য শক্তি হবে। আবার একটা জিনিস মনে রাখেন যে যতদিন নদী আছে ততদিন স্রোত থাকবে, কারণ নদীর কাজ কি?
নদীর কাজ হচ্ছে উজান থেকে মানে উপর থেকে পানি নিচ দিকে গড়তে থাকবে। তাহলে এই যে পানির স্রোতের যে শক্তি সেটা নবায়নযোগ্য শক্তি। বায়োগ্যাস, বায়োগ্যাস দেখেন গরুর গোবর থেকে বায়োগ্যাস বানানো হয়, এটা তো আমরা সবাই জানি। তো যতদিন মানুষ থাকবে এমনকি মানুষের যে মানে মল সেখান থেকেও বায়োগ্যাস তৈরি করা যায়। যতদিন মানুষ থাকবে ততদিন গরুর দরকার হবে, গরু খাইতে হবে। গরু না থাকলেও মানুষের মল থেকেও মানে বায়োগ্যাস তৈরি করে। বায়োগ্যাস মানে হচ্ছে বায়োলজিক্যাল অর্গানম যেগুলো আছে, যারা মানুষ প্রাণী যে কোনো প্রাণীর বজ্র থেকে যে সকল গ্যাস তৈরি করা হয়, ময়লা থেকেও বায়োগ্যাস তৈরি করা হয়, এগুলোকে বায়োগ্যাস বলা হয়। তাহলে এটা কখনো শেষ হবে না, এই উৎস কখনোই শেষ হবে না। বায়োগ্যাসও একটা নবায়নযোগ্য শক্তি। এরকম যে শক্তিগুলো পারমাণবিক শক্তি, দেখেন পৃথিবী যতদিন আছে ততদিন পরমাণু থাকবে, কারণ আপনি আমি সবাই পরমাণু দিয়ে গঠিত। তাহলে পারমাণবিক শক্তি একটা নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ যে শক্তি ব্যবহার করে শেষ করা যায় না সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন দেখান যে পদার্থ ভিন্ন, মানে আইনস্টাইন বলছে যে পদার্থ শক্তি যত শক্তি আছে সবগুলো আসলে অভিন্ন, সব শক্তি একটা শক্তিরই রূপ, সেগুলো পরবর্তীতে আবার অন্য শক্তিতে রূপান্তরিত হয়। সে তখন একটা সূত্র দিছে E=mc², মানে হচ্ছে এটা দিয়ে সে বুঝাইছে যে একটা পদার্থ যদি খুব ক্ষুদ্র হয় তার মধ্যে হিউজ পরিমাণ এনার্জি থাকতে পারে, তাই না? ধরেন এই ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ওগুলার ভর হচ্ছে 10⁻⁷ রেঞ্জের, মানে হচ্ছে 0.26টা শূন্য তারপরে কিছু একটা গ্রাম, এত ছোট জিনিস। তারপরেও আইনস্টাইন এই সূত্রতে বলছে যে mc², সি মানে হচ্ছে আলোর বেগ, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, এটাকে যদি স্কোয়ার করা হয় তার মানে এটা হচ্ছে 9 × 10⁻16। তার মানে কি, মানে 10 লিখে 1 লিখে 1 2 3 4 5 6 7 8 এরকম 16টা শূন্য, মানে এক 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 গ্রামও যদি একটা বস্তু হয় সেখান থেকে হিউজ পরিমাণ শক্তি উৎপাদন করা সম্ভব। এই সূত্র দিয়ে সে শুধু এটাই বুঝাইছে, এবং পরবর্তীতে এই মানুষ চিন্তা করছে তাহলে তো পরমাণু থেকে অনেক শক্তি উৎপাদন করা সম্ভব। এই জন্য এই শক্তিকে বলা হয়েছে পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি। আচ্ছা, যে প্রক্রিয়ায় দেখেন এটা আমি আমি বলছি যে পরমাণু শক্তিটা আমি একটু পরে পড়াবো। যে প্রক্রিয়ায় পরমাণু ভেঙে কি করা হয়, বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা হয় তাকে বিভাজন বলে। এই পারমাণবিক বিভাজন বা ফিশন বিক্রিয়া বলে। ফিশন তৈরি করেছে বিজ্ঞানী অটো হর্ন এবং স্ট্রাসম্যান। আচ্ছা, এই যে ফিশন এগুলো কি আপনাদের লেকচার 1-এ ছিল? আমার ঠিক মনে নাই, লেকচার 1-এ ছিল নাকি, একটু বলেন তো দেখি। ফিশন এগুলো কি লেকচার 1-এ আছে না 3-তে আছে? আচ্ছা, তাহলে তো ওটা বুঝছেনি, এটা নিয়ে ফিশন নিয়ে কি এই গত ক্লাস কি আমি করাইছিলাম? লাবণী বলছে গত ক্লাসে ছিল, আমি করাইছিলাম। বিদ্যালয়তে আরো অনেক টিচার আছে, তারাও ক্লাস নেয়, এই জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর সময় নষ্ট না করি। নিউক্লিয়ার ফিশন কি এটা নিয়ে আমরা ওই ক্লাসে ডিটেইলস অনেক আলাপ করছি, অনেক পড়াশোনা করছি। তাহলে এটা নিয়ে আর আমরা আলাপ না করি। পারমাণবিক বিদ্যুৎ, বাংলাদেশের ওই যে রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বের করছে, ইউরেনিয়াম 235 238 আইসোটোন এগুলো বোঝানো শেষ। আমার বুঝতে হবে এটা যে ঈশ্বরদীতে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটার নাম হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ। বিদ্যুৎ দেখেন, বৈদ্যুতিক ঘন্টায় শক্তির একক কিসে প্রকাশ করা হয়? বৈদ্যুতিক ঘন্টা কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? বৈদ্যুতিক ঘন্টা মানে কি বলেন? সুইচ টিপ দিলাম, বৈদ্যুতিক ঘন্টা টুনটুন করে বাজলো। তাহলে বিদ্যুতের ঘন্টা কি দিয়ে চলে? বিদ্যুৎ দিয়ে চলে। আর ঘন্টা থেকে কিসের শব্দ বের হয়? সরি, কি বের হয় বলেই দিলাম, শব্দ বের হয়। হ্যাঁ, বৈদ্যুতিক ঘন্টা মানে শব্দ উৎপাদন করে। ঘন্টার কাজ কি? শব্দ উৎপাদন করা, টুং টাং শব্দ করা। তার মানে বিদ্যুৎ বলে দিছে, বৈদ্যুতিক ঘন্টা মানে বিদ্যুৎ শক্তি। সো দ্যাট সে কি করবে? আচ্ছা, এখন স্কুলের ঘন্টা আছে না, আমাদের ছোটবেলায় স্কুলের দপ্তরিরা ঘন্টা বাজাইতো, স্কুলের ঘন্টা। কোশ্চেনটা ধরেন আমি এইভাবে করলাম, স্কুলের দপ্তরিরা এই যে এরকম এরকম করে ধরে টুন 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 করে বাজাইতো। ওই যে ছুটির ঘন্টা ছবিতে রাজ্জাক বাজাইতো, টুন 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 করে বাজাইলে আমরা চলে যেতাম। এটা কোন শক্তিতে রূপান্তরিত হলো বলেন তো? এটা একটু বলেন তো কোন শক্তি? আমি এই যে একটা ঘন্টাকে এইদিকে এইভাবে বাড়ি দিলাম, তাহলে শব্দ উৎপাদন হলো।
এটা আমার হাতের শক্তিটা কি ধরনের শক্তি বলেন তো? এই যে আমার হাত নাড়াইতেছি, এটা কি ধরনের শক্তি? কি ধরনের শক্তি বলেন? কেউ বলতে পারতেছেন না। আমি বলছিলাম যে মানুষ, হ্যাঁ এই একজন বলছে, দুইজন বলছে, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বলেন, আমি বলছিলাম যে মানুষ খাদ্য যে খায় সেটা খাবারের শক্তি, রাসায়নিক শক্তি থেকে কোন একটা শক্তিতে রূপান্তরিত হয়, আমরা চলাফেরা করি, এটা কি শক্তি বলেন? এই সবাই বলেন, একজন দুইজন কেন বলবে? যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ভেরি গুড, যান্ত্রিক শক্তি। কারণ আমি যে পিটাইতেছি এটা একটা যান্ত্রিক শক্তি, নড়াচড়া করতেছি যান্ত্রিক শক্তি, সেটা যখন ঘন্টায় লাগতেছে সেটা শব্দ শক্তিতে রূপান্তরিত হইতেছে। এই 26 জন না 23 জন হয়ে গেছেন, মানে হলো ক্লাস ভালো হইতেছে না, তাই না? ক্লাস মনে হয় ভালো হইতেছে না, এই জন্য 3 জন চলে গেছে। আপনারা বলেন, ক্লাস কি ঠিক আছে না কোনো প্রবলেম আছে? ওকে ওকে ওকে, তাহলে ওরা পার্সোনাল প্রবলেমের কারণে চলে গেছে। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? আমি বলছিলাম, আমি পড়াইতে বলছিলাম, বলছিলাম যে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস। কে যেন হাত উঠাইছে, বলেন। স্যার আসসালামু আলাইকুম, মাকসুদা খাতুন। হ্যাঁ বলেন মাকসুদা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস ভালো হচ্ছে তো, আমরা আছি স্যার। না এমনি বলি, মাঝে মাঝে আপনাদের রেসপন্স নেই যে আছেন কিনা। স্যার আপনারা ফ্যামিলি সহ কি একবার ফেসবুকে করছিলেন, লাইভ হ্যাঁ করছিলেন? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, আমি ওই লাইভটা দেখছি কিছুটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখান থেকে থ্যাংক ইউ। হচ্ছে। ওকে, আচ্ছা, তো নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সমুদ্রের ঢেউ, আমি এটা পড়াইছিলাম। ভেরি গুড, অনেকেই উত্তর দিছে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বলেন তো, জীবাশ্ম জ্বালানি নয় কোনটা? এটা উত্তর কি হবে বলেন? এটা তো আমরা নলেজ দিয়েই বুঝি, যেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি সেটা হচ্ছে জীবাশ্ম নাই। এই সিএনজি লিখছে কে? সে ভুল লিখছে। বায়োগ্যাস কি তাহলে? সঞ্চিতা রানী সরকার, আপনি বলেন বায়োগ্যাস কি? বায়োগ্যাস কি জ্বালানি শক্তি, জীবাশ্ম জ্বালানি? সঞ্চিতা রানী, আপনি কমেন্টে উত্তর দিবেন, বায়োগ্যাস কি ধরনের শক্তি বলেন? আমি এতক্ষণ পড়াইছি। তাহলে দেখেন আমি বলি, আমি ধরেন এই কয়লাকে চিনি না, পেট্রোলকে চিনি না, সিএনজি কোনো কিছুই চিনি না, এগুলোর নাম জানি না। এটা আমি একটা পদ্ধতি বলি, পিওকে, পাওয়ার অফ নলেজ। কিন্তু আমি বায়োগ্যাস সম্বন্ধে জানি, আমি কিছুক্ষণ আগেই পড়ছি যে গরুর গোবর দিয়ে বানানো হয়, গরুর গোবর দিয়ে বানায়। এটা হলো একটা নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি। তাহলে যেটা নবায়নযোগ্য শক্তি সেটা কি জীবাশ্ম জ্বালানি হবে? যেটা নবায়নযোগ্য শক্তি সেটা কি জীবাশ্ম জ্বালানি হবে? কখনো না। তা আমার কোশ্চেনের উত্তরই এটা, আর বাকিগুলোর আমার চেনারই দরকার নেই। যে নবায়নযোগ্য শক্তি কি সেই কি জীবাশ্ম জ্বালানি নয়। ক্লিয়ার? না ওটা শেষই হবে না, হ্যাঁ ওটা শেষই হবে না। তার মানে আমার উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা? আচ্ছা, এই সিএনজি হচ্ছে, সিএনজিটা একটু বলে নেই। কমপ্রেস, কমপ্রেস, এনতে হলো ন্যাচারাল, PURAL, জিতে হচ্ছে গ্যাস, সিএনজি হচ্ছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস। অর্থাৎ আমরা যে খনি থেকে গ্যাস উঠাই, যে গ্যাসটা আমরা লাইনে পাই, ওটাকেই চাপ দিয়ে তরল বানায় তুলাই, সেটাই হচ্ছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস। তাহলে ওই যে কৈলাস টিলা বা বাখরাবাদ বা তিতাসের গ্যাস যদি শেষ হয়ে যায়, তাহলে সিএনজিও শেষ হয়ে যাবে। আলোক শক্তি দেখেন, শব্দ শক্তি আমরা পড়ছি না? শব্দ শক্তি জিনিসটা কি? যে শক্তি আমাদের দর্শন অনুভূতি শ্রবণ অনুভূতি জাগায়, সে হচ্ছে একটা শব্দ শক্তি। অনুরূপভাবে আলোক শক্তি, আলো এক প্রকার শক্তি যেটা আমাদের চোখে প্রবেশ করে এবং আমাদের দর্শন অনুভূতি জন্মায়, সেটাই হচ্ছে আলোক শক্তি। ঠিক আছে? এরপরে কিছু তথ্য দেওয়া আছে। আলো 1 সেকেন্ডে এত মাইল চলে। আর একটা তথ্য মনে রাখেন, আলোর গতি হচ্ছে 3 × 10⁻⁴
8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি এই মিটারকে যদি কিলোমিটারে বানাই তাহলে 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। তার মানে 3 লিখে 5টা শূন্য, 1 2 5 মানে 5টা শূন্য, 5 কিলোমিটার। তার মানে 3 লক্ষ কিলোমিটার, মানে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। মাইলে না আসে তো কিলোমিটারেও আসতে পারে, যে আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়, বা মিটারেও আসতে পারে। তখন বলবেন 3 লেখা 10⁸ আর 3 লক্ষ কিলোমিটার বেগে যায়। হ্যাঁ, আচ্ছা, আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় এগুলো একটু পরে পড়ি। হ্যাঁ, বিজ্ঞানী ফটোতড়িৎ ক্রিয়া, এই ফটোতড়িৎ ক্রিয়াটা কি? ফটো তড়িৎ বলতেইছে, মানে ফটো মানে আলো, ফটো মানে কি? আলো আইসা তড়িৎ হয়ে যাবে, এটাই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তার মানে বিজ্ঞানী আইনস্টাইন বলছিল যে কোনো কিছু পদার্থের উপর কখনো কখনো যদি আলো এসে পড়ে তাহলে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হতে পারে। এই ক্রিয়াকেই ফটোতড়িৎ ক্রিয়া বলে। এইটা দিয়েই আমরা সোলার এনার্জিটা পাই, সৌরশক্তিটা পাই, আলো তড়িতে রূপান্তরিত হয়। এই 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 থিওরিটা দিছিল বিজ্ঞানী আইনস্টাইন, এই জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। প্রতিসরণ কি জিনিস পরে বুঝবো নি। এই যে দৃশ্যমান আলোর কোন কোন আলো ক্ষুদ্রতম, কোন আলো বৃহত্তম, এটাও আমাদের পড়ানো হয়েছে। ভিবজিওর বলছিলাম না, আলোর বিচ্ছুরণ প্রতিফলন, তাই না? নাও যদি বুঝি তাও আমরা কিছুক্ষণ পরে দেবো। প্রতিফলন আমরা বলছি, কিছুক্ষণ আগে বলছি। এই জায়গায় একটু দেখেন, এই জায়গায় একটু দেখেন। হ্যাঁ, এই জায়গায় একটু দেখেন, এই যে আলো এখানে পড়তেছে কোন একটা মাধ্যমে, পড়ে এদিকে ফিরে যাইতেছে, এই যে ফিরে যাইতেছে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। এটাকে কি বলা হয়? আলোর প্রতিফলন। কিছুক্ষণ আগে শব্দের প্রতিফলন পড়ছি, আলোর প্রতিফলন। এরপরে এই যে এটা দেখেন, এটা দেখেন, দেখেন আলো, এটা একটু দেখেন, আলো নর্মালি কোন দিকে যাওয়ার কথা? এই সোজা যাওয়ার কথা। দেখেন এদিকে গিয়ে এদিকে চলে যাচ্ছে। তো আলো যাওয়ার কথা এই দিক দিয়ে এইদিকে, আলো তো সোজা পথে চলে, আমরা সবাই জানি। কিন্তু আলো এখান থেকে পড়ে এদিকে বাঁকা হইলো, আবার এখান থেকে পড়ে এদিকে বাঁকা হলো। এই যে আলো যখন একটা ঘন মাধ্যম, এটা হলো বাতাস, এটা হলো বাতাস, আর এটা হলো কাঁচ, ধরেন কাঁচ, তাহলে বাতাসের মাধ্যম হলো হালকা আর কাঁচের মাধ্যম হলো ঘন। আলো যখন কোনো ঘন মাধ্যম, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম অথবা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে চলে, তখন সে তার গতিপথ থেকে একটু সরে যায়। এই যে সরে গেল, এই সরে যাওয়ার ঘটনাকে প্রতিসরণ বলে। প্রতিফলনে দেখেন সে কিন্তু ভেদ করে না, আইসা বাধা পায় ফিরে যায়। প্রতিসরণে কি হয়? প্রতিফলনে আইসা বাধা পায় ফিরে যায়, এখান থেকে আলো এসে এখানে পড়লো, এখানে পড়লো, এখানে পড়লো, চলে গেল, প্রতিফলন। আর প্রতিসরণ হচ্ছে ভিতর দিয়ে চলে যাবে, কিন্তু যাওয়ার সময় বাঁকা হয়ে যাবে। এটাকে বলা হয় কি? আলোর প্রতিসরণ। আর এই যে এখানে আলোর বিচ্ছুরণ বুঝাইছে, আলোর বিচ্ছুরণ মানে হচ্ছে এই যে সাদা আলোর মধ্যে 7টা আলো থাকে, এর মধ্যে ঢুকে এইভাবে যখন ভাগ হয় তখন এই যে এখানে এইভাবে বর্ণালী তৈরি হয়। এখানে দেখেন ভিবজিওর, এই যে VIBGIOR, মানে ভিতে ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি, আইতে ইন্ডিগো, ইন্ডিগো মানে আসমানি, ব্লুতে নীল, তারপরে জিতে হচ্ছে গ্রিন, ও তারপরে গ্রিন, তারপরে যে ওয়াই, আইটা হবে না, আইটা একটু বলেছি, ওয়াইতে হচ্ছে ইয়েলো, ওতে হচ্ছে অরেঞ্জ, আর আর তে হচ্ছে রেড, লাল। এটা হচ্ছে বেনি আসহ কলাও বলে। এই যে বে, বেতে বেগুনি, নিতে হচ্ছে নীল, তারপরে আতে হলো আসমানি, আর এই যে এই, এটা আবার স, আতে হলো আসমানি, শতে হলো সবুজ, হতে হচ্ছে হলুদ, কতে হচ্ছে কমলা, লতে হচ্ছে লাল। তাহলে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এটা বেগুনি। আচ্ছা, এটা না লিখি তো, এই যে জিনিসটা, এই যে একটা আলো ভেঙে 7টা আলোতে রূপান্তরিত হয়, এখানে বোঝা যায় যে এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সবচেয়ে কম, সবচেয়ে কম। আর এই যে নিচের দিকে যত আসবেন বেগুনি, এই যে বে থেকে শুরু হবে, এটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি।
আর কম্পাঙ্কের সাথে ওয়েভলেন্থের একটা রিলেশন আছে। ওয়েভলেন্থ কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটা প্রপোর্শনাল টু 1/λ। 1/λ মানে কি, যার কম্পাঙ্ক যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম, যার কম্পাঙ্ক যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম। তাহলে যে বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম, মানে একটার উল্টা। তাহলে লাল আলোর কম্পাঙ্ক, আমি বলছি লাল আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম, কম্পাঙ্ক সবচেয়ে কম, তার মানে এর দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটা শুধু মনে রাখবেন, যে কোনো একটা মনে রাখবেন। এই বেগুনি নীল বেনি আসহ কলার এইদিকে যারা আছে তাদের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, কম্পাঙ্ক সবচেয়ে বেশি। আর যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে এই যে দেখেন লাল আলো সবচেয়ে কম বাঁকা হয়েছে, এই যে এখানে যদি দেখেন সবচেয়ে বেশি বাঁকা হয়েছে বেগুনি, তারপরে হচ্ছে এরকম লাল আলো সবচেয়ে কম বাঁকা হয়েছে। তার মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড়, এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে কম্পাঙ্ক কম। এটা শুধু মনে রাখবেন। আচ্ছা, বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাইতো? বায়ুমণ্ডল না থাকলে আমাদের যে মানে আলোর বিচ্ছুরণ ঘটতো না। এই যে আকাশ নীল দেখায়, সাদা দেখায়, কারণ কি মেঘের মধ্যে যখন আলো ঢোকে তখন হয়তো সব আলো বিচ্ছুরণ হয়ে অন্যদিকে চলে গেছে, শুধু নীলটাই আমাদের চোখে আসছে, আমরা নীল দেখছি। আবার কোনো কোনো মেঘের মধ্যে আলো পড়ছে, সেই মেঘ সবগুলো আলো আমাদের চোখে দিয়ে দিছে, সেটা আমি সাদা দেখছি। এই যে এই বায়ুমণ্ডল না থাকলে এগুলো দেখতে পারতাম না, কোনো ধরনের বিক্ষেপণ হতো না। বিক্ষেপণ মানে কি? বিক্ষেপণ মানে হচ্ছে আলো যে এদিকে বাঁকা হয়ে যাচ্ছে, লালটা এদিকে চলে গেল, নীলটা এদিকে চলে গেল। আচ্ছা, এরপরে দেখেন সূর্য অস্ত এবং সূর্যোদয়ের সময় যখন এই যে পৃথিবীটা তো এরকম, সূর্য ধরেন এখান থেকে আসতেছে, বায়ুমণ্ডল যখন ভেদ করে যখন আলোটা আসতে চায় তখন সবচেয়ে বেশি বাঁকা হয় কোন রশ্মি? বেগুনি। বেগুনি থেকে শুরু করে যতগুলা আলো আছে সব বাঁকা হয়ে বিভিন্ন দিক ছড়ায় পড়ে। শুধুমাত্র লাল আলো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এজন্য সবচেয়ে বেশি লাল আলোটা আমাদের চোখে এসে পড়ে, যার ফলে আমরা সূর্য উদয় এবং সূর্য অস্ত এই টাইমে মানে সূর্যকে আমরা লাল দেখি। আসলে সূর্যের আলো কিন্তু সাদা, সূর্যের আলোর মধ্যে 7টা রঙই আছে, কিন্তু বাকিগুলো বাঁকা হয়ে অন্যদিকে চলে যায় যখন সূর্যটা নিচে থাকে। আবার যখন আসমানের একদম দুপুরবেলা তখন কিন্তু আমরা সাদাই দেখতে পাই। আচ্ছা, পৃথিবীতে যত রং আছে সব রং তৈরি করা যায় এই RGB দিয়ে। আর ফর রেড মানে লাল, আর হচ্ছে গ্রিন, আর হচ্ছে ব্লু, অর্থাৎ লাল, সবুজ, আর হচ্ছে নীল। এই নীল, এই 3টা আলো দিয়ে পৃথিবীর সব আলো তৈরি করা যায়। এজন্য এই 3টা আলোকে মৌলিক আলো বলে। এই 3টা আলোকে কি বলা হয়? মৌলিক আলো বলে। আচ্ছা, লাল ফুলকে লাল ফুলকে সবুজ আলোতে কেমন দেখা যাবে? এটা পড়ার আগে আগে এটা দেখি, এটা একটু দেখি, এটা আপনারা সবাই ভালো করে খেয়াল করেন। এটা যদি খেয়াল করেন তাহলে 100টা কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি খেয়াল করেন, দেখেন লাল রঙের যদি কোনো আমরা একটা গ্লাস বা কোনো একটা বস্তু নেই, লাল বলবে যে আমি শুধু লালকে চিনি আর কাউকে চিনি না, আমি শুধু লালকে চিনি আর কাউকে চিনি না, অর্থাৎ আমার মধ্যে দিয়ে আমি শুধু লাল আলোকেই যেতে দেব। আর একটা বস্তু আমরা কোন কালার দেখি, কেন দেখি? এই যে আমার লেখাটা এখন হলুদ দেখতেছেন, হলুদ দেখতেছেন কি? আমার লেখাটা একটু হলুদ দেখতেছেন। আচ্ছা, হলুদ বাদ দিলাম, হলুদ দেখা যাচ্ছে না। ধরেন এই যে বেগুনি, বেগুনি দেখতেছেন, তাই না? এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এই যে এদিকে যে লাইট গুলো লাগানো আছে সব কিন্তু সাদা লাইট, সূর্যের আলোর মতো। তো এই সাদা লাইট গুলো এই বেগুনির উপর পড়তেছে। আচ্ছা, এটা একটুখানি আমি অন্যরকম করে আঁকাই। আচ্ছা, এটা হলো বেগুনি, তাই না? বেগুনি। তাহলে আমি একটা সাদা আলো নিলাম, সাদা আলো ফালাবো কিভাবে? সাদা আলো তো ফালাইলে দেখাই যাবে না। আচ্ছা, এটা হলুদ দিয়ে একটু ইয়া করে নিই, হলুদ দিয়ে একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই, তাই না? তারপরে সাদা আলো দিই। এই যে সাদা আলো, এই সাদা আলো এটার উপর পড়লো, এই বেগুনি আলোর উপর এসে পড়ছে, পড়ে এই এই যখন বের হয়ে যাবে, যখন একটা সাদা বস্তুর উপর সাদা আলো পড়ে অন্য কোনো বস্তু বের হয়ে যাবে, ও বেগুনি বাদে সব আলোকে শুষে খাবে, বেগুনি বাদে সব আলোকে শুষে খাবে। ওই জন্য আমি ওই আলোকে কি দেখবো বলেন? ওই আলোকে কি দেখবো?
বেগুনি দেখবো। যেমন এই লাল গ্লাসটা দেখেন, এই লাল গ্লাসটার মধ্যে দিয়ে, এই লাল গ্লাসটার মধ্যে দিয়ে যে আলোই যাক না কেন সে সব আলোকে খেয়ে ফেলবে, শুধু লাল আলোকে আমাদের চোখে ফেলবে। তার মানে আমরা এই গ্লাসটাকে লাল দেখতে পারবো। এই জিনিসটার মধ্যে যত আলোই যাক না কেন সে সব খেয়ে ফেলবে, শুধু সবুজ আলোটাকে পাস করতে দেবে। তার মানে আমরা এই গ্লাসটাকে সবুজ দেখব। এই গ্লাসটার মধ্যে দিয়ে যত আলো আছে সব আলোকে সে খেয়ে ফেলবে, শুধুমাত্র কি আলো যেতে দিবে, নীল আলো যেতে দিবে, ওকে আমরা নীল দেখব। আর কোনো বস্তু যদি সব আলোকে পাঠায় দেয় সূর্যের মতো, তাহলে আমরা সেই বস্তুটাকে সাদা দেখব। আর কোনো বস্তু, এই যে এই আমার আমার এই গেঞ্জি, এই গেঞ্জির উপর যত আলো পড়ছে সব আলো সে শোষণ করছে, এই জন্য এটাকে কালো দেখবো। অর্থাৎ কোনো বস্তু থেকে যখন কোনো বস্তু আলো না বেরোবে তখন আমরা কালো দেখবো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, আমরা একটু বলি। এখানে যদি আমি একটা এই এই জায়গায় এই জায়গায় এই লাল আলোর মধ্যে আমি যদি একটা এরকম সবুজ কালারের একটা কিছু রাখলাম, ফুল টুল রাখলাম, তাহলে দেখেন এই সবুজ কালারের কাজ কি, সে সবুজ আলো বাদে সব আলোকে খেয়ে ফেলবে। সবুজ আলোকে যদি এই লাল আলোর মধ্যে যাইতে দেয়, এই লাল কি যাইতে দিবে বলেন? লাল তো শুধু লালকেই চেনে, লাল কি আর কাউকে চেনে? তো এর মধ্যে দিয়ে এই সবুজ আলোকে কি যেতে দেবে? যেতে কিন্তু দেবে না। তো না দিলে আমরা যদি এটাকে লাল গ্লাসের মধ্যে দেখি, যখন কোনো কিছুই যেতে দেবে না তখন আমরা সেটাকে কালো দেখব। অর্থাৎ আলো যদি গ্লাসের সাথে ম্যাচ না করে, আলো যদি গ্লাসের সাথে ম্যাচ না করে, অর্থাৎ এই লালের মধ্যে দিয়ে সবুজ দেখি, বেগুনি দেখি, আর যাই দেখি না কেন, যেটাই দেখি না কেন, আমরা এটাকে শুধুমাত্র কালোই দেখতে পারবো। কারণ এই লালের মধ্যে দিয়ে লাল ছাড়া অন্য কোনো আলো যাবে না, ওকে আমরা কালো দেখবো। হ্যাঁ, যদি কোনো সাদা বস্তুকে আমরা লাল গ্লাস দিয়ে দেখি তাহলে সেটাকে লাল দেখতে পারবো, কারণ সাদার মধ্যে থেকে সব আলো যে বের হয়, সব আলো বের হলে ও শুধুমাত্র লাল আলোটাই যেতে দেবে। তাহলে আমরা যে কোনো বস্তুকে যেটা দিয়েই দেখি না কেন, এই নীল গ্লাসের মধ্যে দিয়ে যদি লাল ফুলকে দেখি, কি কালার দেখবো? কালো কালার দেখবো। নীল গ্লাসের মধ্যে দিয়ে যদি সবুজ ফুলকে দেখি, কি কালার দেখবো? কালো কালার দেখবো। নীল গ্লাসের মধ্যে যদি বেগুনি কালারের দেখি, কি কালার দেখবো? কালো কালার দেখবো। কিন্তু নীল গ্লাসের মধ্যে শুধু নীল আলোয় প্রকাশিত হবে, এই জন্য আমরা নীল ডাবাতে অন্য কিছু দিলেই আমরা সেটাকে অন্য কালার দেখবো। এটা আমরা পড়তে পারবো পরে। লেন্স কত প্রকার? লেন্স হচ্ছে যে মসৃণ তলের মধ্যে দিয়ে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, বা এরকম দর্পণ বলে, গলীয় দর্পণ বলে, তাই না? দর্পণ লেন্স কাকে বলে? দুইটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ আলোর প্রতিসরণ মাধ্যম, এটার মধ্যে দিয়ে আলো প্রতিসরণ হয়। এরকম ধরেন একটা লেন্স থাকে, এরকম একটা প্রতিসরণ, আলো এইভাবে গিয়ে এরকম বাঁকা হয়ে যায়, আলো এরকম গিয়ে এরকম বাঁকা হয়ে যায়, আলো এরকম গিয়ে এরকম বাঁকা হয়ে যায়। এই যে বিভিন্ন বাঁকা হয়ে একটা জায়গায় মিলিত করে, এরকম বস্তুগুলোকে লেন্স বলা হয়। লেন্স আবার দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স। উত্তল লেন্স মানে এই দেখেন, এই যে দুইটা লেন্স এরকম বাঁকা, এটা হলো উত্তল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স। আর একটা হচ্ছে অবতল লেন্স, এই যে এরকম যদি হয় দুইটা পৃষ্ঠ অবতল, সেরকম লেন্সকে অবতল লেন্স বলা হয়। সেরকম লেন্সকে কি বলা হয়? অবতল লেন্স বলা হয়। লেন্সের আরো প্রকারভেদ আছে, সেগুলো আমরা না পড়লেও হবে। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটা? সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটা? এটা আমার বুঝতে হবে। এটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ক্ষতিকর হচ্ছে গামা রশ্মি। কেন গামা রশ্মি? এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তার মানে কি ফ্রিকোয়েন্সি কি অনেক বড় না? আমি বলছি যে ফ্রিকোয়েন্সি উল্টা, ফ্রিকোয়েন্সি অনেক বড় না, গামা রশ্মির ফ্রিকোয়েন্সি কি অনেক বড় হবে। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তাহলে তার ফ্রিকোয়েন্সি কি হবে? তার ফ্রিকোয়েন্সি অনেক বড় হবে। আর যার ফ্রিকোয়েন্সি যত বেশি সেই শব্দ তত তীব্র, সেই আলো তত তীব্র, সে তত ক্ষতিকর। যেমন আমাদের মানে ছেলেদের কণ্ঠ, ছেলেদের কণ্ঠের কিন্তু ফ্রিকোয়েন্সি কম, এই জন্য ছেলেদের কণ্ঠ মোটা, বেশি দূর লোক শোনা যায় না। মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এই জন্য মেয়েদের কণ্ঠ কিন্তু মেয়েরা চিল্লানি দিলে অনেক দূর থেকে শোনা যায়, কারণ তাদের কম্পাঙ্ক বেশি, তাদের শব্দের কম্পাঙ্ক বেশি, শব্দের তীব্রতা বেশি। এর কারণ হচ্ছে ওদের যে ভোকাল কর্ডের যে জিনিসটা নড়ে ওটা পাতলা, পাতলা হওয়ার কারণে শব্দ বেশি হয়। আর ছেলেদের গুলো একটু ভারী, এজন্য ছেলেদের কণ্ঠগুলা ভারী হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি আলোর গতি এবং বেতার তরঙ্গের গতি কি। দুইটাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং দুইটার গতি সমান। এই দুইটার গতি হচ্ছে, এই আলোর গতিও হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড, এটার গতিও 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ দুইটাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বক তরঙ্গ, দুইটাই তড়িৎ চুম্বক
তড়িৎ চুম্বক তরঙ্গর উদাহরণ। ঠিক আছে, দুইটার গতি সমান হবে। আচ্ছা, কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম? এটা নিয়ে আমি অনেক পড়াশোনা করছি। এই আলোর গতি বেশি হবে না, দুইটা সমান হবে। কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম এটা আপনারা বলেন। এটা কিন্তু কমন পড়ছে, সবাইকে বলতে হবে। যেটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আমি বলছিলাম না বিচ্যুতি কম বলেই আমরা বিকালবেলা এবং সকালবেলা আলোটা আমাদের চোখে এসে পড়ে, বাকি আলোগুলো বিচ্যুত হয়ে যায়, মানে আমাদের চোখে এসে পড়ে না, চতুর্দিকে চলে যায়। সেগুলো কি? অন্যান্য আলো, যার ফলে ওগুলাকে আমরা দেখি না, সূর্য সব সময় লালই দেখতে পারি। আচ্ছা, এরপরে শক্তির বিভিন্ন রূপান্তর, এটা একটু আমরা দেখি শক্তির কি কি রূপান্তর করা যায়। এই যে বিভিন্ন রূপান্তর, এগুলা না দেখলেও হবে, এগুলা আমরা কমন সেন্স দিয়ে উত্তর দেব। আপনারা এমনি দেখে নেন, আমি না পড়ি, কিন্তু এটা আমরা কি করব, অন্যভাবে বুঝে নেব, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে করে বুঝতে পারবো। এরপরে বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র, দেখেন এখানে একটু দুইটা ব্যাখ্যা করেই দিই। এই যে বাল্বের গায়ে হাত দিলে গরম অনুভূতি হয়, এটা কি এটা উদাহরণ হলো? হয় নাই। কারণ কি, বাল্ব কিন্তু আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে নাই। বাল্ব মেইনলি বানাইছে হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে কি শক্তিতে রূপান্তরিত করার জন্য? আলো শক্তিতে। আর তাপ শক্তিতে হচ্ছে তার এনার্জি লস হচ্ছে, তাই না? এটার উদাহরণ হচ্ছে হিটার। হিটার যদি আমরা ইউজ করি, হিটারের কাজ কি? বৈদ্যুতিক হিটার। আমরা পানি গরম করি না, ওটার কাজ কি? বিদ্যুৎ ওই পানি গরমের জগের মধ্যে ঢুকে, তারপরে কিছুক্ষণ পরে অনেক গরম হয়ে লাল মানে পানি ফোটা শুরু করে, তাই না? তার মানে কি, ওটা বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতেছে। বিদ্যুৎ শক্তিতে শব্দ শক্তিতে, এটা অলরেডি আমি বলছি। যান্ত্রিক শক্তিতে তাপ শক্তিকে, হাত ঘষলে হাত এভাবে ঘষলে তাপ শক্তি উৎপাদন হয় না? আমি তো বলছি যে মানুষের মুভমেন্ট হচ্ছে যান্ত্রিক শক্তি। বললাম না ঘন্টা বাজাইলে কি শক্তি হয়? ঘন্টা বাজাইলে কি হয়? আমার যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে হাতে ঘষলে তাপ শক্তি উৎপাদন হয়, তার মানে এটা কি? যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত। চুম্বক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর, এটা হচ্ছে বারবার চুম্বকায়ন করলে হয়। এটা না পড়লেও সমস্যা নেই, এটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো, আমরা যদি কোশ্চেন যখন অ্যানালাইসিস করব প্রত্যেকটা বুঝতে পারবো। দেখেন এখন আমরা মিটার গুলা পড়ি। অল্টিটিউড, ALTITUDE, এই অল্টিটিউড, এটার মানে হচ্ছে উচ্চতা। ইংরেজিতে এই শব্দের মানে হচ্ছে উচ্চতা। তাহলে মিটার মানে কোনো কিছু মাপা। তাহলে অল্টিমিটার মানে কি? অল্টিটিউড মাপে যে মিটার দিয়া, সেটা কি মিটার হবে আপনারাই বলেন? অ্যামিটার। অ্যামিটার, এই অ্যামিটার হচ্ছে অ্যাম্পিয়ার থেকে আসছে। অ্যাম্পিয়ার হচ্ছে বৈদ্যুতিক কারেন্টের একক। অ্যাম্পিয়ার কি? এই আপনারা আছেন না ঘুমায় গেছেন? বুঝেন ব্যাপারটা। অ্যাম্পিয়ার হচ্ছে বৈদ্যুতিক কারেন্ট মাপার একক। তাহলে সেটা যে মিটার দিয়ে মাপে, সেটা বৈদ্যুতিক প্রবাহ। বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, অডিও মানে শব্দ, আমরা সবাই জানি অডিও মানে কি? শব্দ। তাহলে অডিও যদি মাপে, তাহলে শব্দের তীব্রতা মাপে। ওডোমিটার, এটা একটু মনে রাখবেন। স্পিডোমিটার তো এই যে স্পিড বলে, তো SPEEDO, স্পিডোমিটার। স্পিডোমিটার থেকে এই মানে টুকু নিচে শুধু ওডোমিটার। ট্যাকোমিটার দিয়ে এটা বাদ দিলাম, এটা এমনি মনে রাখবেন, উড়োজাহাজ মাপে। ফ্যাদম মানে হচ্ছে সমুদ্রের গভীরতার একটা একক ছিল, আগে ছিল, এখন নাই, ফুটে ছিল। ফ্যাদম মানে হচ্ছে এটা ছিল, সেখান থেকে ফ্যাদোমিটার। যান্ত্রিক শক্তি, এখন রাসায়নিক শক্তি ঢুকে নেন, তাহলে একটু রাসায়নিক শক্তি ঢুকে নেন, সুগার খান, গ্লুকোজ খান, তাহলে ঠিক হয়ে যাবে। বৈদ্যুতিক বিভব মাপে যেটা, সেটা ভোল্ট মিটার বলা হয়। কারণ এই বৈদ্যুতিক বিভবের একক হচ্ছে ভোল্ট। এই বৈদ্যুতিক বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে ভোল্ট মাপে যে যন্ত্র দিয়ে, সেটা হচ্ছে ভোল্ট মিটার। আচ্ছা,
সিসমোগ্রাফ, এটা তো ভূমিকম্প মাপে, সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্প মাপে। এই যে ল্যাক্টোমিটার, এই যে ল্যাক্টোজেন নামের একটা, ল্যাক্টোজেন, ল্যাক্টোজেন নামে একটা প্রোটিন থাকে আমাদের দুধের মধ্যে, তো দুধের মধ্যে ল্যাক্টো মাপে, সেটা ল্যাক্টোমিটার। স্ফিগমোম্যানোমিটার, এটা এমনি মনে রাখতে হবে, মানব দেহের। ব্যারোমিটার মানে হচ্ছে বায়ুমণ্ডলের ইয়ার আগে। হাইড্রোমিটার, হাইড্রোমিটার মানে হাইড্রো মানে পানি, হাইড্রো মানে হচ্ছে পানি, তাহলে তরল বা হাইড্রো মানে তরল বা পানি, পানির আপেক্ষিক গুরুত্ব মাপার জন্য যে যন্ত্র তাকে হচ্ছে হাইড্রোমিটার। এই যে শেষ, আপনার শক্তিও শেষ, আমাদের পড়াও শেষের দিকে। হ্যাঁ, টিচার্স ওয়ার্ক। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? আগে ধনাত্মক কাজ বুঝি, তারপরে ঋণাত্মক কাজ বুঝি। দেখেন, কাজ শক্তি ক্ষমতা যদি কোনো একটা পাই, হ্যাঁ ঘুম পাবে, এই যে আমরা শেষ, আর একটু একটু নড়াচড়া দিয়ে বসেন 5 মিনিট, আর পড়াবো 10 মিনিট পড়াবো, পড়া শেষ, আজকে পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সিঁড়ি দিয়ে উপরে ওঠা, অনেকেই বলতেছে অনেকেই বলতেছে না। দেখেন, মানে কাজ, কাজের মানে কি বলতেছে, যে আমরা বল প্রয়োগ করব, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, করলে বস্তুটার সরণ হবে। সরণ মানে কি? বস্তুটা সরে যাবে, বস্তুটা কি হবে? সরে যাবে। আচ্ছা, তাহলে এরকম একটা বল আছে, আমি ওকে এইদিকে বল প্রয়োগ করলাম, ও এইদিকে সরে গেল, এটা কাজ হইলো না? একটু বোঝার চেষ্টা করেন, বলটাকে, একটা বল ভারী একটা জিনিস, তাকে আমি বল দিলাম, ফোর্স দিলাম, এফ দিলাম, সে এইদিকে সরে গেল, তাহলে আমার একটা কাজ হইলো। কিন্তু ধরে নেন যে বলটা এরকম জায়গায় আছে, এখানে ছিল, বলটা নিচে আসতে চাইতেছিল, আমি ওকে এইদিকে বল দিলাম, এইদিকে ঠেলা দিলাম, কিন্তু ওর ওজন এসছে, আমার বল কম, তখন ও আস্তে আস্তে গড়ায় গড়ায় এদিকে আসবে না? এসে এখানে চলে আসলো, আসছে? একটু বুঝেন। তাহলে দেখেন, আমি বল দিলাম উপর দিকে, কিন্তু ওর সরণ হলো কোন দিকে? বলের উল্টা দিকে। এরকম কাজকে কি বলা হয়? ঋণাত্মক কাজ। বলের উল্টা দিকে সরণ হলে তাকে ঋণাত্মক কাজ বলে। তাহলে সিঁড়ি দিয়ে উঠলে আসলে ঘটনাটা কি ঘটে, এটা তো আগে আমার বুঝতে হবে, তাই না? এরকম সিঁড়ি দিয়ে যখন আমি উঠি, দেখেন, পৃথিবী প্রত্যেক বস্তুকে তার নিজের দিকে টানে, এই নিচের দিকে টানে, নিচের দিকে টানে, সেই বল হচ্ছে জি। জি মানে হচ্ছে 9.8 নিউটন বল দিয়া সে আমাদের প্রতিদিন টানে। এটাকে বলে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কিন্তু সব সময় আমাদেরকে নিচ দিকে টানতেছে, সব সময় আমাকে নিচ দিকে টানতেছে, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে গেলাম, তার মানে কি? এটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করলাম না? এটাই হচ্ছে বল। আচ্ছা, এটা না বললো, এটা তো আমরা সবাই পানি, সিঁড়ি দিয়ে উপরে ওঠা, এই ওঠা সেই ওঠা, বুঝতে পারলাম। আপনাকে একটা এই কোশ্চেনটাই করলো, এই কোশ্চেনটাই করলো, আমি একটু ইয়া করি, এই কোশ্চেনটাই করলো, এইটা কাটিয়ে দিল, এটা এটা কাটা, এটা কাটা, ঘ নাম্বারে দিল হলো গাছে ওঠা। এটার উত্তর কি দিবেন? গাছে ওঠা, গাছ থেকে নামা না, গাছে ওঠা। এইবার তো যারা মুখস্থ করছেন তারা তো মানে আসমান থেকে জমিনে পড়ে যাবেন, যে আল্লাহ, এই কোশ্চেন তো আমি জীবনেও পড়ি নাই। না বুঝে পড়ার অপকারিতাটা হলো এটা, না বুঝে পড়ার অপকারিতা হচ্ছে এটা। এই জন্য আমি বলছি, এখান থেকে 100 ধরনের কোশ্চেন হইতে পারে, সেটার উত্তর আপনাদেরকে দেওয়া শিখতে হবে। যাদের ঘুম পাইতেছে, আমারও ঘুম পাইতেছে, আমি 4 ঘন্টা হলে ক্লাস নিতেছি, আমি অনেক কথা বলতেছি, আমার আরো কষ্ট হইতেছে, আপনাদেরকে একটু অনুরোধ করব, 10টা মিনিট টাইম দেন, বোঝার বিষয়টা এখানে আছে। তাহলে গাছে ওঠা দিলে যদি এই কোশ্চেনের উত্তর না পারেন, তারপরে যদি বলেন যে এটা কমন পড়ে নাই, তাহলে তো বিপদ। কেন কমন পড়ে নাই? কারণ আপনি আসলে ঋণাত্মক কাজ জিনিসটা কি এটা বুঝেন নাই, আপনি আসলে এই ঋণাত্মক কাজ জিনিসটা কি এটা বুঝেন নাই, তাহলে তো হলো না, তাই না? আবার ধরেন এই কোশ্চেনই আছে, শুধু এটা ঋণাত্মকের জায়গায়, ঋণাত্মকের জায়গায় এটা লিখলো ধনাত্মক, এটা ঋণাত্মকটা কেটে দিল, কেটে দিয়ে লিখলো ধনাত্মক, তাহলে এটার উত্তর কি হবে আপনি বলেন তো, আপনারা বলেন। যে এখন ধনাত্মক হইলো, আমি বলছি অভিকর্ষ ত্বরণ নিচ দিকে কাজ করে,
তাহলে অভিকর্ষ ত্বরণের উল্টা দিকে কাজ করলে ঋণাত্মক হয়, তাহলে অভিকর্ষ ত্বরণের দিকে যদি কাজ করি সেটা ধনাত্মক হবে। এটার উত্তর কি হবে বলেন? এই একজন বললে হবে না, সবাই 19 জনের বলতে হবে, কেউ না বুঝলে সে বলেন। সমতলে হাঁটার তো প্রশ্নই ওঠে না, সমতলে হাঁটা তো অভিকর্ষ ত্বরণের বিপরীত উন্নতি না, এটা হলো গাছ থেকে নামা হবে। কারণ অভিকর্ষ ত্বরণ সমতলে কাজ করে না, অভিকর্ষ ত্বরণ এই বরাবর কাজ করে না, অভিকর্ষ ত্বরণ সবসময় নিচ বরাবর কাজ করে, নিচ দিকে কাজ করে। এই জি সবসময় নিচ দিকে কাজ করে, সমতল বরাবর জি কাজ করে না। তাহলে দেখেন এই কোশ্চেনটা যদি শুধু ধনাত্মকের জায়গায় ঋণাত্মক দিয়ে দেই, ঋণাত্মকের জায়গায় ধনাত্মক দিয়ে দেই, তাহলেই আপনারা প্যাচ লাগতেছেন। তাহলে এই কোশ্চেন গুলা যখন বিসিএস এ যখন করা হয় তখন এইভাবেই করা হয়, বিসিএস এ এইভাবেই করে, প্রাইমারিতে একটু কম করে কিন্তু বিসিএস এ এইভাবেই করে একটা কোশ্চেন। এই জন্য আমি বলি যে আপনি শুধুমাত্র জব সলিউশন সলভ করলেই আপনার চাকরি হবে। আমি বলি না, আমার প্রত্যেক ক্লাসেই বলি শুধুমাত্র জব সলিউশন সলভ করলে আপনার চাকরি হবে। বাট বাট মানে কিন্তু, এর মধ্যে কিন্তুর মধ্যে কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে আপনাকে ব্যাখ্যা সহ পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এই ধনাত্মকের কাছে ঋণাত্মক যদি দেয়, সিঁড়িতে না উঠে যদি গাছে ওঠা দেয়, তারপরে একটা ডাস্টার যদি মাটি থেকে উপরে উঠানো বুঝায় যে একটা ডাস্টার পড়ে গেছে তুমি এটা উপরে উঠালা, এই যে আমার মানি ব্যাগ ধরেন, মানি ব্যাগ নিচে পড়ে গেছে আমি উপর দিকে উঠালাম, এটা কি ধরনের কাজ? এটাও আপনাকে বুঝতে হবে যে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে আমি মানি ব্যাগকে উপরে উঠাইছি, তাই না? এটা হচ্ছে ঋণাত্মক কাজ। বুঝতে পারছেন? যাদের ঘুম ধরছে তারা একটু ঘুমটা ছাড়িয়ে নেন, এইটার কোশ্চেন শেষ। এবারে কাজের কথা আমি বলেই দিছি যে একটা বস্তু যদি স্মরণ হয় তাহলে সেটা হলো কাজ। কাজ দুই ধরনের, এটা আমার পড়া শেষ, ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ, এটা আমার পড়া শেষ। এরপরে দেখেন বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের কি হয় বলেন, এটা আপনারা বলবেন। এটাই তো একবার আসছে, এটা আর বল না পড়ি। সৌরকোষে কি ব্যবহৃত হয়? সিলিকন ব্যবহৃত হয়, এটা প্রথমেই একজন কোশ্চেন করছিল যে সৌরকোষে কি ব্যবহৃত হয়। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এটাও উত্তর শেষ, এটাও কোশ্চেন শেষ। গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ইউজ করা হয়? এটা একটু অন্যরকম কোশ্চেন, দর্পণের কোশ্চেন থেকে এটা মনে রাখবেন, এটা উত্তল দর্পণ ইউজ করা হয়। গাড়ির হেডলাইটে উত্তল দর্পণ ইউজ করা হয়, কারণ কারণ হচ্ছে কি, দেখবেন গাড়ির হেডলাইট গুলোতে এই যে এরকম থাকে, গাড়ির হেডলাইট গুলো এরকম থাকে না, বাইক টাইকের হেডলাইট দেখেন এরকম থাকে। কোশ্চেন শেষ, পড়াও শেষ, 10 মিনিট নিয়েছিলাম, 5 মিনিটে শেষ করলাম। এবার আপনারা একটু কথা বলেন, ফ্লোর আমার টাইম আছে, আপনাদের সাথে কথা বলবো যদি কারো কিছু বলার থাকে, না হলে ছেড়ে দেবো। 11টাও বেজে গেছে, অফিসিয়ালি আপনাদের ক্লাস শেষ, আনঅফিসিয়ালি আমার হাতে টাইম আছে, কারণ ওই স্লাইড উঠাইতে গিয়ে আমি কিছু টাইম নষ্ট করছিলাম। আই এম সরি, আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি আপনাদের কিছু টাইম নষ্ট করছিলাম, আপনাদের ভালোর জন্যই নষ্ট করছিলাম, নাহলে ওই স্লাইডে আমি এত ভালো বুঝায় পড়াইতে পারতাম না, ওই স্লাইডটা অসম্পূর্ণ ছিল। ওকে ঠিক আছে, এখন তাহলে আপনারা কিছু বলবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লাস, থ্যাংক ইউ, হ্যাঁ আমি চেষ্টা করি। আনমিউট করে দেন, হ্যাঁ আনমিউট করে দেবো, আপনারা হাত তোলেন, বলেন, এই সঞ্চিতা রানী বলেন। স্যার ক্লাসটা খুব ভালো লাগলো, মাশাআল্লাহ, আপনাকে অনেক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ। স্যার আমাদের পরবর্তী ক্লাসে কি পড়াবেন? ওনারা যেটা দিবে লেকচার, যদি সায়েন্সে আমাকে দেয় তাহলে আমি পড়াবো, আর অন্য কেউ কেউ মানে দিবে আমরা সেটা। একটু দেখে না রাখতাম এটা আমি এই বলতে জন্য। পারবো না আপনার কোন লেকচার দিবে, তিনই তো দেওয়ার কথা, হয়তো তিনই দিবে, ওরা শিডিউল দিবে ওরা, বুঝলেন, আমি তো বুঝি না। ঠিক আছে, ওরা শিডিউল দেয়, আমি সেই অনুযায়ী ক্লাস নেই। তো ঠিক আছে, আপনি হাতটা নামান আর ইয়া করেন। হ্যাঁ, এই যে মাকসুদা খাতুন বলেন, কি বলবেন? না স্যার, ক্লাস ভালো হয়েছে, কিন্তু ওই যে থ্যাংক ইউ। বললাম না স্যার, এই 2 ঘন্টা ক্লাস করে আবার যদি 2 ঘন্টা দেখে নোট করতে যাই সমস্যা হয়ে যায় স্যার, বুঝছেন স্যার? আমি আমি আসলে কিভাবে নোট করতে হয় এটা আমি বুঝি না, এইভাবে আমি কখনো পড়িও নাই, কাউকে পড়াইও নাই, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমি আমার মানে কোশ্চেনটা আমি লিখে দিই, যেভাবে লিখে দেওয়ার দিই, আপনার বোঝার দরকার নাই, আপনি আপনার মতো নোট করেন, সমস্যা তো নাই। স্যার চিত্র দিয়ে বোঝাচ্ছেন তো, বিশেষ করে চিত্রগুলো মাথায় থাকলে অ্যান্সার গুলো অটোমেটিক চলে তাহলে আসে। আপনি আপনি অটোমেটিকলি চিত্র আঁকান শুরু করবেন, আপনি খালি ক্লাস দেখবেন আর আপনার মতো লিখে যাবেন, একটার পর একটা লিখে যাবেন, এত শোনার দরকার নাই। জি স্যার।
আর কেউ কিছু বলবেন না আমি বিদায় নেব? থ্যাংক ইউ ফাতেমাতুজ জোহরা, আপনার যদি উপকার হয় তাহলে আমি ধন্য, কারণ আমার অনেক পরিশ্রম, এই সফলতা এই জায়গায় যে আপনাদের উপকার যেন হয়। আর যাদের উপকার হয় নাই তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের সময় নষ্ট করার জন্য। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, পরে আর একদিন দেখা হবে। মল্লিকা বলছে যে আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে, ওকে আমার মতোই বুঝাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আর এই এই ক্লাসটা একটু আপনারা আজকে বাসায় পড়েন, ওই যে নিজেদের টপিক যেটা আছে সেটা পড়বেন। যদি কোনো কিছু প্রবলেম হয়, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে এই যে এভাবে জিজ্ঞেস করব, সেটা নিয়ে আবার আমরা ডিসকাস করব। আমি বলবো না নেক্সট ক্লাসে সলভ করে দেব, আমরা ডিসকাস করব। সলভ হতেও পারে, নাও পারে, আমি সময় চেয়ে নিতে পারি। ঠিক আছে, তো আপনারা একটু পড়বেন, দয়া করে এই কোশ্চেনগুলো পড়বেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।